আসসালামু আলাইকুম। কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানান, আর দেখা যাচ্ছে কিনা, আর যারা রিটেন ক্যান্ডিডেট আছেন একটু ক্লাসটা শেয়ার করে দেন। আজকে ম্যাথ আর বিজ্ঞান দুইটাই কভার করব, ঠিক আছে। আজকে দেখানোর জিনিস খুব কম, যদিও প্রথম থেকে একটু দেখাবো, আর মূলত হচ্ছে কথাবার্তা বলবো। আর আপনারা সবাই জানেন এবার রিটেন 27শে নভেম্বর নিবে, তো বলতে গেলে 2 মাসের সময় নাই। আগে যেটা সাধারণত 6 মাসের মতো পাওয়া যেত, 46-এ তো অনেক বেশি সময় পাওয়া গেছে কয়েকবার পিছানোর জন্য। কিন্তু আপনাদের অনেক সমস্যা, বিশেষ করে যারা নতুন তারা 2 মাসে কোনটা পড়বেন? বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, বাংলা, ইংলিশ, কোনটা? ম্যাথ তো আছেই। তো ওভারঅল এখন অন্য বিষয়ের কথা তো আর আমি বলতে পারবো না, এটা সংশ্লিষ্ট সাবজেক্টের টিচাররা হয়তোবা ক্লাস নিয়েছে বা আপনাদের পরামর্শ দিবে। আমি আজকে আপনাদের মূলত, যদিও 200 মার্ক, কিন্তু মেন্টাল এবিলিটি আসলে পড়ার কিছু নাই, কারণ এটা আপনাদের একটা পজিটিভ বলতে পারেন যে মেন্টাল এবিলিটি প্রিলিয়ার রিটেনের সিলেবাস যেহেতু সেম, অতএব এটা এই মুহূর্তে 2 মাসে পড়ার তেমন কিছু নেই। এটা রিটেনের প্রস্তুতি, প্রিলির প্রস্তুতি অলমোস্ট সেম। বড় জোর একটা কাজ করতে পারেন, শুধুমাত্র বিগত কয়েকটা বিসিএসের রিটেনের প্রশ্নটা সলভ করতে পারেন, যেটা হয়তো বা প্রিলিতেও করছেন। তো মেন্টালের চিন্তাটা যদি আমরা বাদ দিই, তাহলে বাকি যে 150 মার্ক, অর্থাৎ আপনাদের ম্যাথে হচ্ছে 50 মার্ক আর সায়েন্সে হচ্ছে 100 মার্ক, এই যে 150 আর সাথে তো মেন্টাল 50 আছে, এই 200কে বলা হয় ম্যাথের ট্রাম্প কার্ড, মানে রিটেনের ট্রাম্প কার্ড। এখন বরাবরই দেখা গেছে যে যারা ক্যাডার পায় তারা এখানে ভালো করতে হয়, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরকেও এখানে একটু স্মার্ট নম্বর পাইতে হয়। হ্যাঁ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক ভালো ক্যাডার হয়, যারা অ্যাডমিন বা পুলিশ হয়, তারা হয়তো বা এখানে ধরেন ম্যাথে মেন্টালে মিলে হয়তো বা 100-র মধ্যে থেকে তারা 90-র মতো পেয়ে যায়। কিন্তু আপনি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের হলে মিনিমাম 80 মার্ক তো ক্যারি করতে হবে। এখান থেকে যদি আপনি 40-50 পেয়ে যান তাহলে তো আর হবে না। রেয়ার কেস আছে ম্যাথে পাস পেয়েও ক্যাডার হয়েছে, এরকম রেকর্ডও আছে, বাট ওইগুলো কালেবদ্ধ ঘটে। মানে 644ও যেমন সব বিসিএসে পাওয়া যায় না, আবার সব বিসিএসে পাস পেয়ে ম্যাথ থেকে ক্যাডার হওয়া যাবে না। অতএব মোটামুটি একটা মার্ক কভার করতে হবে। তো আপনারা যারা অলরেডি জয়েন করেছেন, পরিচিত যারা আছে, একটু ক্লাসটা শেয়ার করে দেন। আমি ওভারঅল বলবো দুইটা কথাই, দুইটা সাবজেক্ট নিয়ে বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য সময় কি যত বেশি পড়া যায়, এই কথাটা যদি পারফেক্ট হয়, এইবার প্রযোজ্য হবে যত কম পড়া যায়। কারণ আপনাকে একটা বিষয়ে আপনি খুব ভালো প্রিপারেশন নিলেন, আরেকটা বিষয়ে আপনি প্রিপারেশনই নিতে পারলেন না, এটা তো হবে না। আপনাকে সবগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে, একটা প্রপার স্মার্ট টাইমিং করে প্রিপারেশন নিতে হবে। আবার ম্যাথে এত বেশি অধ্যায়, আপনি অধ্যায় ছেড়ে দিবেন বা ছাড়লেও কোন অধ্যায়গুলো ছাড়বেন, কেন ছাড়বেন, এটা আপনাকে বুঝতে হবে। বা বিজ্ঞানে আপনি একটা অধ্যায়কে ছাড়তে পারবেন নাকি ছাড়বেন না, বা অধ্যায় না ছাড়লে আপনি যদি টপিক ছাড়েন তাহলে কোন টপিকগুলো ছাড়বেন, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এবার যেহেতু সময় কম, আপনাকে যদি প্রপার প্রিপারেশন, হ্যাঁ ঠিক আছে, আপনাকে প্রথমে একটা জেনারেলিস্ট প্রিপারেশন আগে নিয়ে ফেলতে হবে 1-1.5 মাস টার্গেট করে। এরপরে যদি আপনার হাতে টাইম থাকে তাহলে আপনি একটু ডিপতে যান, একটু আপনার জ্ঞানের গভীরতা বাড়ান। কিন্তু মোটামুটি ধরেন আমি যদি বলি ম্যাথের মধ্যে 40 মার্কের একটা প্রিপারেশন স্মার্ট ওয়েতে নেওয়া যায়, মোটামুটি একটু কম পড়ে। কিন্তু আপনি যদি 50 মার্কের প্রিপারেশনটা নিতে যান তাহলে একটু অনেক পরিশ্রম হয়ে যায়। একই কথা যদি বিজ্ঞানের বেলায় বলেন, বিজ্ঞানে 80 মার্কের একটা প্রিপারেশন আপনি 2 মাসের মধ্যে একটু নিয়ে ফেলতে পারবেন মোটামুটি, কিন্তু 100 মার্কের প্রিপারেশন নিতে গেলে আপনাকে অনেক কষ্ট পাইতে হবে। এখন এই অবস্থায় আমার পরামর্শ থাকবে, আপনি ম্যাথের 40-এর প্রিপারেশন নেন, বিজ্ঞানের 80-র প্রিপারেশন নেন, আগে নিয়ে ফেলেন না। এরপরে আপনার হাতে যদি সময় থাকে অনেক, তাহলে আপনি গিয়ে আরো বেশি পড়েন। এখন সায়েন্স, আর্টস, কমার্স সব ব্যাকগ্রাউন্ডের জন্য আমার কথাগুলো সার্বজনীন থাকবে। হ্যাঁ, তবে বিজ্ঞানে গিয়ে একটু আলাদা হতে পারে, কিন্তু ম্যাথের বেলায় কথাটা সার্বজনীন। এখন আপনাকে তো প্রথমে বুঝতে হবে যে ম্যাথের কোয়েশ্চেন প্যাটার্নটা কি। ধরেন প্রশ্নের প্যাটার্নটা তো ম্যাথে 50 মার্ক। যারা পুরাতন রিটেন ক্যান্ডিডেট তারা খুব ভালো করে জানেন 45 এবং 46 বিসিএস, দুইটা বিসিএস এর রিটেন হয়েছে একটু ব্যতিক্রম। এর আগের গুলো ছিল আরেক ব্যতিক্রম, 35 থেকে 44 পর্যন্ত। আর 35-এর আগে
অন্য সিলেবাস, অতএব ওইটা এখানে আলোচনার ইস্যু না। 35-এর আগ পর্যন্ত অন্য সিলেবাস হয়েছে। তাহলে আধুনিক সিলেবাসে, বর্তমান সিলেবাসটা যেটা এক্সিস্টিং, এই সিলেবাসে 35 থেকে শুরু করে এখন পর্যন্ত 46 পর্যন্ত রিটেনগুলো হয়েছে। আপনারা 47তম রিটেন দেবেন। এর মধ্যে কতগুলো বিসিএসসি রিটেন হয় নাই, যেমন 39 বিসিএসসি রিটেন হয় নাই, ডাক্তারদের বিসিএস ছিল, 42তম বিসিএসসি রিটেন হয় নাই, আর বাকি সবগুলোই রিটেন হয়েছে। এখন এই 45 এবং 46 বিসিএস কেন ব্যতিক্রম? এই বিসিএস গুলো ব্যতিক্রম হচ্ছে নো অপশন, এই জন্য ব্যতিক্রম। আপনি বিজ্ঞান বলেন বা আপনি ম্যাথ বলেন, আমি অন্য বিষয় বলবোই না, অন্যগুলো তো সেম কথা, তারপরে বলবো না। আরে জ্বালা রে, বলে এগুলো বন্ধ করতে খেয়াল নাই। নাহলে যে ফোন দিতেছে ভাই, একটু 30টা সেকেন্ড, নাহলে যে ফোন দিতেছে ও বারবার দিবে, ওর আগে থামায় আর নেই। একটা লাইব্রেরি থেকে ফোন দিতেছে, কিন্তু ওনার একটা অভ্যাস আর কি, একাধিকবার ফোন দেই যতক্ষণ না ধরি। তাড়াতাড়ি বাইরে গেছিলাম, এত পরিমাণ জ্যাম, আসতে দেরি হয়েছে, এই জন্য ধরেন এই যে সেট আপটা খুব বেশি চেঞ্জ করতে পারি না। যেমন দেখেন একটা ক্লাসে আছি, 40 মিনিট পরে ফোন দেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আচ্ছা, আমি শুরুতে একটু বলে দেই, আপনারা কমেন্ট করেন, আমি বলতে থাকি। রিটেনের প্রিপারেশনে যারা জয়েন করেছেন, অ্যাকচুয়ালি চিন্তিত বা মহা টেনশন আছেন কারা কারা, একটু কমেন্ট করেন তো, আমি একটু দেখি আপনাদের অবস্থা। আমি বলতে থাকি, এই 44 বিসিএস পর্যন্ত আপনাদের দেখা গেছে কি, কোন একটা চ্যাপ্টার যদি ছেড়ে দিতেন তবু ফুল মার্ক করা যেত, যদিও ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো। কথার কথা, মনে করেন বিন্যাস সমাবেশ অনেকে পারে না, এখন বিন্যাস সমাবেশ থেকে একটা সেট আসছে, অর্থাৎ 5 মার্কের কোশ্চেন আসবে পরীক্ষায়, আপনি শিওর জানেন 5 মার্ক আসবে। এখন আপনি পারেন না, আবার শিওর 5 মার্ক আসবে, এখন কি করবেন? তোর সাইরা দিয়েও একটা স্টুডেন্ট ফুল অ্যান্সার করতে পারছে, কারণ অপশন ছিল। কারণ আগে এই বিসিএস গুলোতে কি হতো, 12টা প্রশ্ন থাকতো। 12টা প্রশ্ন বলতে 12 সেট প্রশ্ন। এখন কোন কোন সেটে সিঙ্গেল প্রশ্ন থাকতো, কোন কোন সেটে ক খ মিলিয়ে একটা সেট হতো। আমি একটা প্রশ্ন হিসেবে ধরি, এই 12টা প্রশ্নের মধ্যে 10টা অ্যান্সার করতে হতো, 5 10 50। এটা ছিল আগের সিনারিও। অতএব কেউ যদি একটা দুইটা চ্যাপ্টার ছেড়েও দিত এবং সেই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসতো, তবু সে ফুল অ্যান্সার করতে পারতো, যদি বাকিগুলো পারতো। কিন্তু এখনকার সিনারিওটা একটু ভিন্ন। কেউ যদি কোনো চ্যাপ্টার ছাড়ে আর যদি সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু তার অ্যান্সার ছুটে যাবে। অতএব এটা একটা রিস্ক থাকে। এখন আমি বলেন বা আপনি বলেন, কেউ তো গ্যারান্টেড না যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই না। হ্যাঁ, সেক্ষেত্রে ইম্পর্টেন্সের ভিত্তিতে আমরা কিছু চ্যাপ্টারকে একটু কম গুরুত্ব হিসাবে স্কিপ করতে পারি, কিন্তু সেখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বাট এমন না যে আপনি ধরেন 50টা অধ্যায় আছে, আপনি 10টা ছাড়লেন, ওই 10টা থেকে 10টা কোশ্চেন চলে আসবে, ব্যাপারটা এরকম না। এতটা ব্যাড লাক আল্লাহ রহমতে আমাদের হয় না। আপনি যে 10টা টপিক ছাড়বেন, সেখান থেকে হয়তো একটা বা দুইটা আসতে পারে, তবু তো আপনার 40 মার্কস থাকে। ধরেন আপনার 10 সেট কোশ্চেন আসলো, বর্তমানে নো অপশন, অর্থাৎ 10 সেট কোশ্চেন আসে। বর্তমানে নো অপশন অর্থাৎ 10 সেট কোশ্চেন আসে, 10 সেট। এখন 10 সেটের মধ্যে আপনাকে হয়তো আপনি 2টা সেট কোশ্চেন পারেন না, আপনি বাকি 8টা সেট যদি কমন পারেন, আর 5 × 8 অর্থাৎ হচ্ছে 40। ম্যাথে কিন্তু একটা সুবিধা আছে, আপনার লেখাতে একটু কাটাকাটি হলেও আপনি যদি 2-1টা লাইন স্কিপও করেন, আপনি যদি অ্যান্সার পর্যন্ত যাইতে পারেন প্রপারলি, আপনি কিন্তু ফুল মার্ক। অর্থাৎ আপনার লেখার সৌন্দর্য, চিত্রের সৌন্দর্যের জন্য আপনার নাম্বার কাটবে না, যেটা অন্য অন্য সাবজেক্টে হতে পারে, বিজ্ঞানেও হতে পারে। বিজ্ঞানে একটা উত্তর 3 মার্কের, আপনার পারফেক্ট না হলে 2.5 দিয়ে দিবে, একদম ফুল পারফেক্ট হলে 3 দিবে। কিন্তু ম্যাথে ওই ধরনের সুযোগ নেই। অর্থাৎ ম্যাথে অ্যান্সার করতে পারলে 40-40 পাওয়া সম্ভব। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, এই সার্বিক কথাবার্তা বলার আগে এখানে বেশ কিছু কথা আছে। যেমন অনেকে আপনাকে পরামর্শ দিবে, আমি আগে বিখ্যাত ব্যক্তিদের পরামর্শগুলো আগে বলি। প্রথমত পরামর্শ দিবে আপনাকে, আগে বিগত প্রশ্ন শেষ করেন। এখন বিগত প্রশ্ন শেষ করলে আপনার কতটুকু ফিডব্যাক পাবেন, তার একটা নমুনা আমি 46 বিসিএস থেকে দেখাবো এক্সাম্পল দিয়ে। আরেক ধরনের এক্সপিরিয়েন্সড লোকেরা বলবে যে আগে বোর্ড বই সলভ করেন। এখন বোর্ড বই সলভ করতে গেলে কোনটুকু সলভ করবেন? আপনাকে 8-এর বই সলভ করতে হবে, 9-এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সলভ করতে হবে। এখন এই দিয়ে তো শেষ না, আপনার ইন্টারমিডিয়েট টপিক আছে। এখন এটা বলবে। আরেক ধরনের শ্রেণী আছে যারা আমাদের মতো, তারা বলবো গাইড বই সলভ করেন, ম্যাথ ককটেল করেন, কারণ এখানেই সবকিছু আছে। এখন কোন কথাটা কতটুকু যৌক্তিক, তার জন্য আমরা একটা কাজ করি, একটা
প্রশ্ন দেখি, আমি 46 প্রশ্নটা আপনাদের একটু বের করে দেখাই। ধরেন এখানে আমি 46 কোশ্চেনটা একটু বের করলাম, আমি জাস্ট এট এ গ্ল্যান্স একটু বলে যাই, হ্যাঁ কথাগুলো আগে একটু বলি। যেমন একদম ডাইরেক্ট বোর্ড বই হোক আর যাই হোক, আমি আগে প্রশ্নের তর্জমাটা করি। দেখেন এই কোশ্চেনটাতে ক খ ছিল, এটাতেও ক খ ছিল, 2-এ 3-এও ক খ ছিল। আমি হচ্ছে একটা হলুদ একটা সাদা করছি হচ্ছে একটা থেকে আরেকটা সংখ্যা বোঝার জন্য। দেখেন 4 পর্যন্ত কোশ্চেন ক খ ছিল, কিন্তু দেখেন 5-এ একটা সিঙ্গেল কোশ্চেন, 6-এ একটা সিঙ্গেল কোশ্চেন, 7-এ একটা সিঙ্গেল কোশ্চেন, 8-এ আবার ক খ, 9-এ একটা সিঙ্গেল কোশ্চেন, 10-এ একটা সিঙ্গেল কোশ্চেন। তার মানে 10 সেট কোশ্চেনের মধ্যে 5 সেট কোশ্চেন ক খ দিছে, 5 সেট কোশ্চেন সিঙ্গেল দিছে। এখন বলতে পারেন স্যার ক খ আর সিঙ্গেলের মধ্যে কাহিনী কি? এখানে একটা কাহিনী আছে, যারা 45তম রিটেন দিচ্ছে তাদের জন্য খুবই ব্যাড লাক, কারণ 45তম কোশ্চেনে সবগুলো প্রশ্ন ক খ ছিল, অর্থাৎ 45তম রিটেনে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হয়েছে। একটা জ্যামিতিতে 2টা পার্ট ছিল, একটা কোশ্চেনে 2টা পার্ট দিছিল, আর বাকি 9টা কোশ্চেনে ক খ লাগাই দিছে। মানে 10টা কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে তাকে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হয়েছে, মানে 20টা ম্যাথ করতে হয়েছে। তার মানে এমন না যে সবগুলো ম্যাথে একদম 2 লাইন 3 লাইনের, ব্যাপারটা এমন না, একই লেভেলের ম্যাথ। কিন্তু 46তম রিটেনে কিন্তু তাকে অ্যান্সার করতে হচ্ছে 15টা ম্যাথ। দেখেন এই জিনিসগুলো আপনাকে ভেবে প্রিপারেশন নিতে হবে, একদম সার্বজনীন কথা। আমার ক্লাসটা যদি আজকে কোনো কারণে মানে একটু 1 ঘন্টার বেশিও হয়, আমি 1 ঘন্টার বেশি পক করতে পছন্দ করি না, কিন্তু আজকে অনেকগুলো কথা বলবো আপনাদের, আপনারা একটু মন দিয়ে শুনলেন। এভাবে কেউ আশা করি যে একদম প্রাইভেট টিউটর ছাড়া ফ্রিলি কেউ বলে না। হ্যাঁ সবাই বলে, তার নিজের স্টুডেন্টদের বলে, কিন্তু পাবলিকলি ফ্রিলি এত পরামর্শ দেয় না কেউ। কিন্তু আমি আজকে অনেকগুলো সিনারিও বাস্তবিক প্রেক্ষাপটে বলবো। দেখেন একটা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য 20টা অঙ্ক পারলেও 2 ঘন্টা সময়ের মধ্যে 20টা অঙ্ক করা অনেক টাফ ছিল। 45-এর প্রশ্নটা খুব বেশি কঠিন ছিল না, কিন্তু অনেকটা কমন পড়া সত্ত্বে, ইভেন আমার পরিচয় তো খুব ভালো ক্যাডার আশা করি হবে, সেও ম্যাথে ভালো বেরো, সে ফুল অ্যান্সার করতে পারে নাই। ভাই সময়ের জন্য ভাই একটু প্যাস লেগে গেছিল, এই একটা অঙ্ক বাকি হয়ে গেছে বা 2টা অঙ্ক বাকি রয়ে গেছে। দেখেন পারা সত্ত্বেও সে 45 বা 47.5 এরকম অ্যান্সার করছে, খুব ভালো ম্যাথ পারে। অতএব যারা ম্যাথে স্লো, ক্যালকুলেশন যদিও ক্যালকুলেটর দেয় নর্মাল বা অনেক ভেবেচিন্তে করতে হয়, তারা দেখা গেছে কি 45-এর মতো যদি প্রশ্ন হয় তাহলে আপনারা অনেকেই ফুল অ্যান্সার করতে পারবেন না, প্রশ্ন যত সহজই হোক। কিন্তু প্রশ্নটা যদি এই বিসিএস-এর মতো হয়, 46-এর মতো হয়, তাহলে আপনাদের জন্য দেখা গেছে কি পারলে উত্তর করাটা পসিবল হয়। যেমন এই বিসিএস-এ অনেকে আবার এই 9 নং বাদে, 9 নং কোশ্চেনটা কেন বাদে এটা একটু পরে বলতেছি। বাকি যে 45 মার্ক দেখা গেছে 1.5 ঘন্টা অ্যান্সার করে বসে রয়েছে, কারণ প্রশ্নগুলো মোটামুটি একটু ছোট ছোট ছিল। তো এই জন্য আল্লাহর কাছে একটু দোয়াও করতে হয়, বা আপনাদের অন্য ধর্মের যারা আছেন আপনারা একটু দোয়াও করবেন যে প্রশ্নটা যেন আপনাদের অনুকূলে আসে। অনুকূলটা কি? ধরেন 45-এর কোশ্চেনটা আমার মতো স্ট্যান্ডার্ড ছিল না, কিন্তু 46 কোশ্চেন স্ট্যান্ডার্ড প্রশ্নের মানে না, আমি উত্তর করার সময়ের প্রেক্ষাপটে বলতেছি। কারণ 2 ঘন্টা সময়ের মধ্যে 20টা কোশ্চেন আনসার করা এটা একটা জুলুম পর্যায়ে পড়ে। অতএব এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। ইনকেস যদি 45-এর মতো চলে আসে, তাহলে আপনার অ্যান্সার করার মতো এফিসিয়েন্সি বিল্ড আপ করতে গেলে আপনাকে কি করতে হবে? ম্যাথগুলো দ্রুত করতে হবে। এই ক্ষেত্রে কি এত অঙ্ক করে পসিবল না? আপনি সব অঙ্ক বারবার খাতায় করবেন না, আপনি ফার্স্ট টাইম একবার খাতায় করতে পারেন, কিন্তু একটু বারবার অন্য পড়ার মতো রিভিশন দিতে হবে। এটা গেল সময়ের প্রেক্ষাপটে আমি কথাটা বললাম। এবার আমি প্রশ্নটাকে একটু জাজমেন্টাল ওয়েতে ব্যাখ্যা করি। হ্যাঁ, প্রতিটা প্রশ্ন সম্পর্কে আমি একটু টিকামূলক কথা বলবো, আপনারা একটু দেখেন। 1 নং প্রশ্নটা ছিল সুদ কষা অধ্যায় থেকে, অর্থাৎ পাটিগণিত থেকে। আমি বিস্তারিত সিনারি উপরে দেখাচ্ছি। পাটিগণিত থেকে এটা, এই অঙ্কটা 8ম শ্রেণীর বোর্ড বই ডাইরেক্ট ছিল এবং এই অঙ্কটা খুব সহজ ছিল। অতএব বোর্ড বই কেটে যারা বলে তাদের বলে ওকে ম্যাথ ককটেল পড়লো, এটা করা পসিবল ছিল। এখানে 2টা কোশ্চেন আসছে। একটা কোশ্চেন হচ্ছে সেট থেকে আসছে 2.5 মার্ক, আরেকটা কোশ্চেন হচ্ছে লগারিদম থেকে, সরি সূচক থেকে। সূচকের এই ম্যাথটা 9 10-এর হায়ার ম্যাথ বই ডিরেক্ট ছিল, কিন্তু এই সেটের এই অঙ্কটা কিন্তু কোনো বোর্ড বই ডিরেক্ট ছিল না। অতএব কিন্তু ম্যাথ ককটেলে ছিল, এটাও ম্যাথ ককটেলে ছিল, ঠিক আছে, কারণ ম্যাথ ককটেল তো বোর্ড বই বেস্ট, কিন্তু বোর্ড বই ডিরেক্ট ছিল না। অতএব আপনি বোর্ড বই বলে এটা পারলো, এটা হয়তো পারবেন না। এখন এই ক্ষেত্রে আপনি যদি ওই ফর্মুলাগুলো জেনে স্কিল বিল্ড আপ করেন তাহলে পারবেন। অর্থাৎ সরাসরি বোর্ড বই ছিল না। এখানে 2টা কোশ্চেনের মধ্যে এটা 9 10-এর হায়ার ম্যাথ বই ডিরেক্ট ছিল, অর্থাৎ সূচকের অঙ্ক, কিন্তু
এই বিসিএস লগ থেকে অঙ্ক আসে নাই, যেটা খুব রেয়ার কেস। সাধারণত সূচক লগ 2টা থেকে কোশ্চেন হয়, একটু পরে দেখাবো। আর এটা অসমতা, এটা প্রিলি বেসড কোশ্চেন। যারা প্রিলি পড়ে, যেমন আপনাদের এবার প্রিলিতেও এই ধরনের কোশ্চেন আসছে, দ্বিঘাত অসমতা, এটা খুবই একটা কমন কোশ্চেন। যদিও বোর্ড বইয়ে না, বোর্ড বইয়ের বাদেও যদি চিন্তা করেন যারা প্রিলিতে অসমতা পড়ে তারা এটা পারবে। সো এটা খুবই কমন কোশ্চেন। এই সেটটা অষ্টম শ্রেণীর বোর্ড বই ডাইরেক্ট ছিল বীজগাণিতিক সূত্রাবলী। এখন কেউ যদি 8 এর বই নাও পড়ে, শুধু 9-10 এর বীজগাণিতিক সূত্রাবলী পড়ে, বা আপনি যদি ধরেন ককটেলের প্রিপারেশন বা যে কোনো একটা প্রিপারেশন নেন, এই ম্যাথটা না কমন পড়লেও এই ম্যাথটা পারার উপযোগী। খুবই সহজ একটা ম্যাথ ছিল। এরপরও এটাকে আমি মিডিয়াম লেভেলের ধরি, যে কেউ পারবে কেউ পারবে না, কারণ কিছু জিনিস আছে না। এটা খুবই সহজ, এটাও 8 এর বোর্ড বই থেকে সরাসরি আসছে এই ম্যাথটা। সংখ্যার অঙ্ক, এটা প্রিলি বেসড, ছোট্ট একটা অঙ্ক, 5 মার্কের কোশ্চেন। এটা 5 মার্কের অঙ্ক না, এটা আসলে 2.5 মার্কের অঙ্ক, কিন্তু দিচ্ছে। এই ম্যাথটা 9-10 এর বোর্ড বই থেকে সরাসরি কমন আসছে, 6 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা বোর্ড বই থেকে ডিরেক্ট কমন না, এই অঙ্কটার নিয়মের অঙ্ক বোর্ড বইয়ে 9-10 এর পরিমিতিতে আছে, জেনারেল ম্যাথের, অথবা 35তম বিসিএস ঠিক সেম টু সেম রুলস এর অঙ্ক আসছে 35তম বিসিএস এ। অতএব সংখ্যাগুলো ভিন্ন দিচ্ছে, 135 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল ছিল, এখানে যে 10 আর 8 দুইটা সংখ্যা শুধু চেঞ্জ করে দিছে। অতএব এটাকে আপনি কমন বলতে পারেন বিগত প্রশ্ন থেকেও, কমন বলতে পারেন বোর্ড বই থেকেও। আর বিন্যাস সমাবেশের, এটা সমাবেশ পাঠ থেকে আসছে, এটা সম্ভবত পাঠ থেকে আসছে। তাহলে এই দুইটা তো 9-10 এর বোর্ড বইয়ে নাই, এই দুইটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বিন্যাস সমাবেশ সম্ভবত তো হিউজ, এত কিছু তো আপনি পড়ে পারবেন না, সিলেক্টিভ পড়তে হবে। এই জন্য আপনাকে গাইড বই থেকে এটা পড়তে হবে। বাট এই কোশ্চেনগুলো খুবই সহজ এবং কমন ছিল। এটা 35তম বিসিএস এর রিপিট আসছে, কারেস কোশ্চেনটা। এটা 35 বিসিএস এর একদম রিপিট। আর 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা রিটেনে কখনো আসে নাই, কিন্তু প্রিলিতে একাধিকবার এই আসছে। যেমন 41তম বিসিএস এ প্রিলিতে এই ধরনের রুলসের অঙ্ক আসছে। অর্থাৎ যারা প্রিলি পড়ে তাদের জন্য এই কোশ্চেনটা কমন ছিল। 9 নম্বর কোশ্চেনটা আউট অফ সিলেবাস, একদম সিলেবাসের বাইরে থেকে আসছে। এই কোশ্চেনটা সাধারণ ম্যাথের সিস্টেমে করা যায় না, এখানে ক্যালকুলাস লাগে, অর্থাৎ অন্তরীকরণ করতে হয়, ডিফারেন্সিয়েশন করা লাগে। অর্থাৎ এটাকে আপনি আউট অফ সিলেবাস ধরতে পারেন। এটা 90% স্টুডেন্টই এই ম্যাথটা পারে নাই, বা যারা পারছেও তারা ভুল করে আসছে, মানে কারেক্ট ওয়েতে পারে নাই। তো বলতে পারেন যে পারে নাই, 90% কম পক্ষে গ্যারান্টেড যারা পারছে। আর অনেকে তো এটা টাচই করতে পারে নাই, মানে উত্তর যে করার অ্যাটেমই নিতে পারে নাই। অর্থাৎ এই কোশ্চেনটাকে আমি আউট অফ সিলেবাস ধরবো। এই আউট অফ সিলেবাস কোশ্চেনটা 2-3টা বিসিএস পর মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, এটা সবসময় আসে না। পিএসসি রিটেনে সাধারণত সিলেবাসটা ফলো করে ম্যাথমেটিক্সে, কিন্তু একদম সিলেবাসের বাইরে থেকে কোশ্চেনটা মাঝে মধ্যে দিয়ে দেয়। এটা হয়তো বা কেন দেয় বা অজ্ঞতাবশত এতটা খেয়াল করে কিনা জানি না। আর এই ম্যাথটাও বোর্ড বইয়ের কোশ্চেন থেকে হুবহু আসছে। তবে এটা এমন একটা কোশ্চেন, যদি কেউ ক্লাস 8 এর একটা স্টুডেন্টকেও দেন বোর্ড বই ছাড়াও, সে নিজে নিজে অঙ্ক করতে পারবে। মানে বা যে প্রিলি ফেল করবে, যে প্রিলি ফেল করছে, তারাও যদি আপনি এই ম্যাথটা দেন, এই ম্যাথটা করতে পারবে। অর্থাৎ এটা কমন আর আনকমনের ব্যাপার না, এটা হচ্ছে একদম সহজ। এখন এই একটা বিসিএস এর কোশ্চেন দিয়ে আমি যদি এখন দুইটা কথাকে জাস্টিফাই করতে চাই, যে বিগত প্রশ্ন পড়লে কমন পড়ে অথবা বোর্ড বই পড়লে কমন পড়ে, তাহলে আমি একটু সামারাইজ যদি করি। দেখেন বোর্ড বই থেকে কত মার্কের কোশ্চেন আসছে? 5। এগুলো তো বোর্ড বই না, এটা ধরতে পারেন নিয়মে যেহেতু আসছে 10, এটা 15, এটা 20, এটা 25, এখান থেকে এটা ধরেন 27.5, এখান থেকে এটা ধরেন 30, আর এখান থেকে এটা ধরেন 35। তো বলতে পারেন যে বোর্ড বই থেকে 35 এর কোশ্চেন আসছে। এখন কি স্যার 46 এরকম আসছে, বাকিগুলো তো একই রকম আসে? হ্যাঁ, প্রত্যেক বিসিএসে 35 থেকে 40 বোর্ড বই থেকে আসে, এটা আপনাকে মানতেই হবে, এবং আমিও এগ্রি করি। প্রত্যেক বিসিএসে 50 মার্কের মধ্যে 35 থেকে 40 বোর্ড বই থেকে আসে, ডাইরেক্ট হোক বা একটু সংখ্যাটা চেঞ্জ করে হোক। অর্থাৎ বোর্ড বই পড়ার কোনো বিকল্প নাই, বোর্ড বই পড়ার কোনো বিকল্প নাই। আমার কথাটা একটু শুনলেন, বোর্ড বই পড়ার কোনো বিকল্প নাই। কিন্তু আপনি বোর্ড বই কি বোর্ড বই থেকে পড়বেন নাকি অন্য কিছু থেকে পড়বেন, এটা আপনাকে একটু টেকনিক্যালি হতে হবে। যেমন আপনি বোর্ড বই তো পড়বেন কি, আপনি কি বোর্ড বই পড়বেন? 9-10 একটা বোর্ড বই নেবেন, আপনার বোর্ড বই কি সব অনুশীলনের অঙ্ক সলভ করা আছে? বোর্ড বই তো উদাহরণে 4টা-5টা অঙ্ক সলভ করা আছে, এরপর অনুশীলিত অঙ্ক দেওয়া আছে 20টা-25টা করে। তাহলে আপনাকে বোর্ড বই সলভ করতে গেলে কি করতে হবে? আপনাকে গাইডের হেল্প নিতে হবে। আপনি লেকচারের গাইড কিনেন বা পাঞ্জেরির গাইড কিনেন বা আদিল গাইড কিনেন, যে কোনো গাইড কিনেন, আপনাকে একটা গাইডের সহযোগিতা নিতে হবে। তাহলে আপনি কিন্তু বোর্ড বই থেকে পড়তে পারতেছেন না, বোর্ড বই গাইডের হেল্প নিয়ে বোর্ড বই পড়তে হইতেছে। এখন বোর্ড বই আপনি কয়টা বোর্ড বই পড়বেন? ফ্যাক্ট 1, 8 এর বোর্ড বই,
লাগবে রিটেনে। রিটেনে আন্ডার 8 লাগে না, প্রিলিতে 6-7 এর থেকেও অঙ্ক আসে, কিন্তু রিটেনে আন্ডার 8 লাগে না, 8 লাগে। এখন আপনি 8 এর বোর্ড বই পড়বেন, 9-10 এর দুইটা বোর্ড বই আছে, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, দুইটা বোর্ড বই পড়বেন। ইন্টারমিডিয়েটের কিছুটা অংশ আপনার বাকি থাকবে শুধু বোর্ড বই পড়লে। এখন এই যে বোর্ড বইটা পড়বেন, আপনি কোন ভার্সনের বোর্ড বই পড়বেন? আপনি কি লেটেস্টটা পড়বেন নাকি 2002 এডিশনের? আপনার তো পুরাতন কিছু বোর্ড বই থেকে প্রশ্ন চলে আসে। অ্যাটলিস্ট 1983 সালেরটাও যদি পড়েন, পাটিগণিতের জন্য পড়তে হবে, কারণ আধুনিক বোর্ড বইগুলো পাটিগণিত বেস্ট না। আধুনিক বোর্ড বইগুলো হচ্ছে বীজগণিত বেস্ট। একমাত্র 8 এর বইয়ে সূত্র অধ্যায়টা আছে পাটিগণিতের, কিন্তু আপনার পাটিগণিতের পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য আপনাকে 1983 সালের বোর্ড বই পড়তে হবে। তাহলে আপনি এত কিছু একটা টেবিলে নিয়ে কিভাবে পড়বেন? এর জন্য আপনি ম্যাথ ককটেল পড়বেন। আপনার বোর্ড বইয়ের যে সমস্ত অঙ্কগুলো আছে, আসার মতো সবগুলো আছে। আপনার বোর্ড বই থেকে ডাইরেক্ট অঙ্ক আসছে, এখন বলতে পারেন যে স্যার এই 9 নম্বর অঙ্ক আমার বোর্ড বই থেকে গত বছর পড়ে নাই, আমার ম্যাথ ককটেল থেকে 9 নম্বর প্রশ্নটা কমন পড়ে নাই, ডাইরেক্ট কমন পড়ে নাই। ইভেন 10 নম্বর প্রশ্নটাও ম্যাথ ককটেল বইয়ে ডিরেক্ট ছিল না। আমি মনে করি না যে কোনো রিটেন বইয়ে 10 নম্বর অঙ্কটা থাকবে, কারণ 10 নম্বর অঙ্কটা এতই সহজ, এটা প্রিলি বইয়ে কেউ দিবে কি দিবে না টেনশনে থাকে, মানে এতই সহজ। এটা আউট অফ সিলেবাস পড়বে না, কিন্তু বাকি কোশ্চেনগুলো তো এগুলো তো আমাদের ম্যাথ ককটেল বইয়ে এই রুলসের ম্যাথ আছে, এগুলো তো আছে, এগুলো সব আছে, এগুলো তো ডাইরেক্ট কমন পড়ছে, এগুলো তো আছে, এগুলো তো সব ম্যাথ ককটেলে ছিল, ঠিক আছে, এগুলো তো ডিরেক্ট কমন ছিল, এই রুলসের অঙ্ক ছিল। তাহলে আপনাকে ককটেল পড়লে যে ডাইরেক্ট সব কমন পাবেন এটা আমি বলবো না। প্রিপারেশনের জন্য আপনাকে একটা বই হতে, হ্যাঁ, কারো যদি ম্যাথ ককটেল ভালো না লাগে, আপনি ম্যাথ আওয়ার পড়েন, আপনি ওরাগল পড়েন, আপনি অ্যাসুরেন্সের বই পড়েন, আপনি প্রফেসরের বই করেন, কিন্তু ভাই বোর্ড বইয়ের অঙ্কের বিকল্প নেই। কিন্তু বোর্ড বই ধরে পড়ে এই 2 মাস আপনি কুল কিনারে পাবেন না। আপনি কি পড়বেন রে ভাই? আপনি কোন অধ্যায়টা পড়বেন? আপনি সূচক লগ পড়বেন? ভাই ম্যাথ অধ্যায় সূচক জানেন যে লগের মধ্যে সূচক অধ্যায় আছে, আবার অন্য সমীকরণ অধ্যায় সূচকের সমাধান আছে, আবার 9-10 এর হায়ার ম্যাথের সূচক আছে, আপনি সূচক জেনারেল এক অধ্যায় আছে, যে জেনারেল ম্যাথ আছে, 9-10 আছে, জেনারেল ম্যাথ আছে। এখন দুইটা সলভ করার পর আপনি কি করবেন? আপনি কি বোর্ড বই চিন্তা এবার চিন্তা করেন বিশেষ প্রশ্নকে সলভ করা ছাড়া চলে যাবেন? আপনার 35 থেকে 46 পর্যন্ত বিশেষ কোশ্চেন সলভ করতে হবে না সূচক অধ্যায়ের। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি প্রথমে 9-10 এর জেনারেল ম্যাথ থেকে সূচক অধ্যায় বললেন 4.2 অধ্যায়, এরপরে চলে গেলেন কেন হায়ার ম্যাথের 8ম অধ্যায়, 9ম অধ্যায়। আপনি গিয়া দেখলে 8ম না নবম মনে হয় সম্ভবত সূচক লগ, আপনি জ্ঞান হায়ার ম্যাথ থেকে আপনি পড়লেন। এখন সেখান থেকে পড়তে পারলেন না, আপনার অঙ্ক আটকেছেন, গাইড বই ধরলেন, 2টা গাইড বই কিনলেন, কেনার পরে সলভ করলেন, হ্যাঁ আমার বোর্ড বই পড়া শেষ, সূচক লগ 2টা পড়ে ফেলছি। এবার তো বিগত বর্ষ থেকে আসে, এখন আপনার 9-10 এর বই কি 35তম বিসিএস কোনটা আসছে এটা দিবে, এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে? একটা গাইড বই দেখতে হবে। এখন গাইড বই থেকে আপনি বিগত প্রশ্ন পিছনে গিয়ে ধরে ধরে পড়বেন, অথবা আপনি প্রশ্ন ব্যাংক কিনবেন। তাহলে আপনার প্রস্তুতিটা কি এলোপাতার হয়ে গেল না? আবার যখন রিভিশন দেবেন কি ঝামেলা পড়বেন? এই সবকিছু কম্প্যাক্টের জন্য ভাই এই মুহূর্তে বোর্ড বই বাদ, একদম অফ। বোর্ড বইয়ের ম্যাথগুলো দিয়েই বর্তমানে বইগুলো করে। ভাই আমি কি গণিতবিদ? আমি কি বলেন তো, আমি কি নিউটন যে আমি ক্যালকুলাস আবিষ্কার করছি, বা আমি কি লিবনিজ? আমি তো কোনো গণিতবিদ না। তাহলে আমি ম্যাথ ককটেল বই কি একটা সংকলন, কোত্থেকে সংকলন করছি? বোর্ড বই আর হচ্ছে বিসিএস কোশ্চেনের সংকলন। এই জন্য আপনাকে যারাই পরামর্শ দেয় যে বোর্ড বই পড়ে, তারা অবশ্যই আপনাকে ভালো পরামর্শ দেয়, এটা মানতে হবে। কিন্তু বোর্ড বইয়ের অঙ্কগুলো কালেক্টিভ হচ্ছে কোনো একটা গাইড বই। ভাই আমি যদি মনে করেন যে আমার বইয়ের পাবলিসিটি করতে, আপনি আমার বই বাদ দেন, অন্য একটা বই পড়েন। কিন্তু এই মুহূর্তে আপনার জন্য পরামর্শ হচ্ছে বোর্ড বই বাদ দিয়ে একটা গাইড বই ধরা, কারণ আপনার তো সময় 2 মাস, আপনার এত বিলাসিতা করার টাইম নেই। যে কোনো একটা বই ধরে প্রস্তুতি নেবেন, ইভেন ম্যাথ ককটেল হোক, ম্যাথ আর হোক, বন্ধু যেটা ভালো লাগে। কথাটা বুঝছেন? আমার বই কিনতে হবে এমন কোনো কথা না, যেটা ভালো লাগে, কিন্তু বোর্ড বই ধরবেন না, আপনি একটা গাইড বই ধরবেন। এটা হচ্ছে মূল কথা। আমি আজকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো। আমি তো এগ্রি, দেখেন বোর্ড বই থেকে আসে, আমি বলছি 35 থেকে 40 বোর্ড বই থেকে আসবে, কিন্তু বোর্ড বই কিন্তু আপনার সব প্রস্তুতি হবে না। যেমন বিন্যাস সমাবেশ হবে না, বিন্যাস সমাবেশ থেকে মাস্ট 5 মার্কের কোশ্চেন আসবে, আগে 10ও আসতো, মাস্ট 5 মার্ক মিনিমাম আসবে। এটা আপনার 9-10 এর বোর্ড বই পাবেন না। হ্যাঁ 9-10 এর হায়ার ম্যাথে সম্ভবত একটু আছে, এটা আসে না। তাহলে আপনাকে এই বোর্ড বইয়ের জন্য আবার ইন্টারমিডিয়েট বই ধরবেন। এই জন্য আপনাকে এটা আর হচ্ছে আরেকটা কথা, যে বিগত প্রশ্ন সলভ করা। এই ক্ষেত্রে আমি বলবো ম্যাথের জন্য বিগত অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলভ করা ম্যাথের জন্য প্রপার ডিসিশন হবে না। কারণ আপনি দেখেন বড় জোর 5 থেকে 10 মার্কের মতো আপনি পাবেন, একদম 35 থেকে 46 পর্যন্ত বিসিএস এর হুবহু নিয়মে আসছে, বড় জোর 10 বা একদম কপাল ভালো হলে 15 মার্ক পাবেন, এর বেশি গ্যারান্টেড পাবেন না। বাকি অঙ্কগুলো আপনার নতুন আসবে, বোর্ড বই থেকে আসবে বা ককটেল বই থেকে আসবে, কিন্তু নতুন আসবে, যেটা আগে বিসিএস আসে নাই। তাহলে আপনি প্রিলির জন্য বিগত বিসিএস
পারফেক্ট হলো রিটেনে ম্যাথের জন্য না, কিন্তু একই কথা আবার সায়েন্সের জন্য প্রযোজ্য। সায়েন্সে যদি আপনি শুধু 35 থেকে 46 পর্যন্ত বিগত প্রশ্নগুলো পড়েন 50 মার্কের মতো অ্যান্সার করতে পারবেন। বুঝছেন? মানে 50 মার্কের মতো আপনার অ্যান্সার করার একটা এফিসিয়েন্সি বিল্ড আপ হয়ে যাবে। এটা রিটেন সায়েন্সে, নট ফর রিটেন ম্যাথ। এক ওষুধে ভাই সব ওষুধ ভালো না। আপনার সর্দি লাগলে না বাগাইতে পারবেন না, আপনার জ্বর আসলে না বাগাইতে পারবেন, কিন্তু সর্দি লাগলে আপনাকে অ্যালার্টল খাইতে হবে। আবার জ্বরের ওষুধ অ্যালার্টল না, একই ওষুধ সব ওষুধ রোগের জন্য না, রোগ ওয়াইজ আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি এই কথা বাংলাদেশ অ্যাফেয়ার্সেও কেউ বলতে পারবেন না। সেটার জন্য যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের টিচার তার একটা পরামর্শ আছে, এক এক সাবজেক্টের এক এক তরিকা। আপনি বিগত প্রশ্ন বেস্ট প্রিপারেশন নিতে পারবেন রিটেন সায়েন্স, নট রিটেন ম্যাথ। রিটেন ম্যাথ হচ্ছে বোর্ড বই বেস্ট প্রিপারেশন, আবার সায়েন্স বোর্ড বই বেস্ট প্রিপারেশন না। পাগল হয়ে যাবেন বোর্ড বই বেস্ট প্রিপারেশন নিতে গেলে। আপনার 6 এর থেকে বই থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত সব পড়তে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বায়োলজির পর 2টা উইং, উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান। আপনি পাগল হয়ে যাবেন। আপনি এত বোর্ড বই কেমনে পড়বেন? টেবিলে জায়গা হবে? অতএব আপনাকে গাইড বই পড়তে হবে, সায়েন্স আওয়ার অর সায়েন্স ককটেল, যে কোনো একটা টেবিলে রাখবেন, অন্য কিচ্ছু না। তবে সম্ভব হলে সায়েন্স ককটেল রাখেন, কারণ আমার বই আমি সবসময় ভালো বলবো। ঠিক আছে? ওই শরীরের যতই বিশ্ব সুন্দর হোক, আমার কাছে আমার বিশ্ব সুন্দর হচ্ছে আমার বউ। অতএব আমার কাছে আমার ম্যাথ ককটেল বই, সায়েন্স ককটেল বই বেটার। অতএব এবার আমি আপনাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু সিনারিও আপনাকে বলি। ঠিক আছে? ম্যাথের কথা এটাই বলি, কারণ বিজ্ঞানে পরামর্শটা একটু কম হবে, কারণ বিজ্ঞানে অধ্যায় কম, মার্ক 100, কিন্তু অধ্যায় কম। দেখেন জেনারেল সায়েন্সে 60টা মার্ক আসে, মাত্র অধ্যায় 11টা, কিন্তু ম্যাথমেটিক্স অধ্যায় অনেক, কিন্তু অ্যান্সার করতে মাত্র 50। অর্থাৎ ম্যাথের জন্য কথা একটু বেশি হবে। আমি বিজ্ঞানের পরামর্শ দিব, তবে ম্যাথে কথা বেশি বলা লাগবে। আচ্ছা, আমি একটু একটা সিনারিও দেখায় তারপর হচ্ছে আপনাদের কথাবার্তাগুলো সার্বজনীন বলতে হবে, যে আপনারা কোনগুলো বাদ দিবেন, কোনগুলো ধরবেন। ওই যে আছে কিনা পাঠায় রাখছিলাম একবার, আল্লাহ জানে কোনটা পাঠাইছি তাড়াহুড়ো করে। আচ্ছা, একটু ফাইলটা রং ফাইল পাঠাইছি, আগের গাইডলাইনের পাঠাইছি, সমস্যা নেই। শুধু এখানে 46 এর কোশ্চেনটা নেই, আর বাকি সব আছে, যে 35 থেকে শুরু করে 46 30 থেকে 35 আসছে। আচ্ছা, এখানে আমি একটা সিনারিও আপনাকে দেখাই। এই ব্যাপারটা একটু দেখেন। এখানে দেখেন, আপনারা যদি ম্যাথের সিলেবাসটাকে ভাঙেন তাহলে 6টা পার্টে ভাগ করা যায়। এই 6টা পার্ট বিসিএস এর ম্যাথকে আপনি 6টা ভাগে ভাগ করতে পারেন। একটা বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটা থেকে যে এই বছর প্রিলিত আপনাদের একটা কোয়েশ্চেন আসছে 0 0 এবং 3 3 বিন্দুগামী রেখার সমীকরণ, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির পার্ট, যদিও প্রিলিমিনারি সিলেবাসে এটা নাই। ঠিক আছে? দেখেন প্রিলিমিনারি সিলেবাসে স্থানাঙ্ক জ্যামিতি নাই, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রশ্ন আসছে 1 মার্ক। আবার স্থানাঙ্ক জ্যামিতি রিটেনে আছে, কিন্তু কোয়েশ্চেন আসে নাই 46-এ। কিন্তু 46 বিসিএস ব্যতীত 35 থেকে শুরু করে এমন কোনো বিসিএস নাই যেখানে স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রশ্ন আসে নাই, প্রত্যেক বিসিএস আসছে। এটা 9-10 এর আপনার বই আছে, হায়ার ম্যাথ বই আছে স্থানাঙ্ক জ্যামিতি। অতএব ওই 9-10 এর বইয়ে যেহেতু আছে, এই জন্য এটা সিলেবাস ইনক্লুড করছে। যদিও 9-10 এর বই ধরতে হবে না, আপনার ককটেল বই বললে হবে, কমন আসে, ডাইরেক্ট কমন আসে এই অধ্যায় থেকে। আরেকটা হচ্ছে পরিমিতি। ঠিক আছে? তো আপনাদের প্রিলিমিনারি সিলেবাসে কিন্তু বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি পড়ছেন। প্রিলিমিনারি সিলেবাসে এই 2টা পার্ট নাই, ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি, যেটা রিটেনে এক্সট্রা অ্যাড হয়েছে। আর একটা ডিফারেন্স হচ্ছে এই জ্যামিতি। এই জ্যামিতি কিন্তু প্রিলিমিনারিতে হচ্ছে এরকম, এই কোণের সাথে এই কোণের একটা সম্পর্ক দিয়ে বলবে এত ডিগ্রি টুন কত, অর্থাৎ আপনার থিওরিটিক্যাল ওয়ার্ড অ্যান্সার বের করা, সমগণিত ত্রিভুজ, সূক্ষ্মগণিত ত্রিভুজ, এই ধরনের রিলেটেড। কিন্তু রিটেনে কিন্তু ওই ধরনের ম্যাথমেটিক্স আসে না জ্যামিতি থেকে। রিটেনে আসে কি, ম্যাথমেটিক্স গুলো চলে গেছে কিন্তু পরিমিতি পাঠে। রিটেনে আসে উপপাদ্য, জ্যামিতি মানে হচ্ছে উপপাদ্য। তবে হিউজ একটা সিলেবাস জ্যামিতিতে, অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি একটা করে শেষ করি। প্রথমে জ্যামিতি যেহেতু বলতেছি, এটাই আগে বলি। হিউজ একটা পার্ট, যেমন রেখাকোণ সংক্রান্ত কিছু উপপাদ্য আছে। তারপর হচ্ছে যেমন আমি আপনাকে দেখাই, আমার ম্যাথ ককটেল বই দেখাই ভাই,
বই লেখা মানে লেখক এবং শিক্ষকের মধ্যে পার্থক্য আছে একটু, লেখক এবং শিক্ষকের মধ্যে একটু পার্থক্য আছে। আমি কথাটা একদম এখন একদম সলিড প্রমাণ দিয়ে দেখাই দিই। যেমন আপনাদের কাছে যাদের 47 এডিশনের জ্যামিতি আছে বা যে কোনো এডিশনের জ্যামিতি থাকুক 46 থাকলে সেম, কারণ 46 আর 47 এডিশনের জিওমেট্রি পার্ট একদম 100% সেম, একটু বিন্দু চেঞ্জ। কারণ কি 46 এর জ্যামিতি থেকে কোশ্চেনে আসে নাই, তো যেহেতু প্রশ্ন আসে নাই তাহলে আগের পার্টটাই হুবহু এটার সাথে ম্যাচ করছে, অন্যান্য পার্টে একটু টুকিটাকি কাজ করলো, এই পার্টে কোনো কাজ হয়নি। দেখেন এখানে 813 থেকে আপনাদের 873, আমি একদম বই খুলি, দেখেন এই যে 813 ধরছি, আর এই যে জ্যামিতি গিয়ে শেষ হচ্ছে গিয়ে পরিমিতি, এই যে এখানে গিয়ে শেষ হচ্ছে 878। এই যে ভাই দেখেন 813 থেকে জ্যামিতি শুরু হয়েছে, 878 কে শেষ হয়েছে, অর্থাৎ অলমোস্ট 65 পেজের মতো জ্যামিতি আমার ম্যাথ ককটেল বইয়ে আছে। অর্থাৎ একজন লেখক হিসাবে আমি আপনাকে 65 পেজের মধ্যে প্রায় 150 উপপাদ্য আপনাকে দিচ্ছি শিখতে। কথাটা বুঝছেন? আমি একজন লেখক হিসাবে, ম্যাথ ককটেলের লেখক হিসাবে যে বই আল্লাহর রহমতে মার্কেটে সবচেয়ে বেশি চলে, আপনাকে আমি 65 পেজের জ্যামিতি ধরাই দিছি প্রায় 150 জ্যামিতি মুখস্থ করতে। বলেন এটা কি কোনো মানুষের কাজ? এখন আমি অমানুষ হইতে বাধ্য কেন জানেন? আমি যদি এই বই লেখার সময় 9-10 এর কোন অধ্যায়ের উপপাদ্য আমি উল্লেখ না করতাম, আর কোন একটা স্টুডেন্ট যদি দেখতো বলতো স্যার এই বইয়ে তো বোর্ড বইয়ের এই উপপাদ্যটা নাই, তাহলে আমাকে কি করতে হয়? একজন মার্কেটার হিসাবে, প্রফেশনালিজম, ব্যবসায়ী হিসাবে স্টুডেন্টকে অর্থাৎ কাস্টমারকে স্যাটিসফাই করতে গিয়ে বোর্ড বইয়ের সকল উপপাদ্য এই বইয়ের মধ্যে ইনক্লুড করতে আমি বাধ্য হয়েছি। এইটা হচ্ছে একজন লেখক হিসাবে আমার দায়িত্ব বা একজন ব্যবসায়ী হিসাবে দায়িত্ব। কিন্তু অ্যাজ এ টিচার আমার দায়িত্ব কি? আমার স্টুডেন্টকে এখান থেকে শর্ট আউট করে তাকে প্রোভাইড করা। সেই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে, অর্থাৎ আপনাদের যারা আমার কাছে প্রাইভেট পড়ে, আমি সর্বোচ্চ 15টা জ্যামিতি পড়াই, সর্বোচ্চ 15টা, নর্মালি 10 থেকে 12টা জ্যামিতি পড়াই। তাহলে দেখেন বইয়ের মধ্যে আছে প্রায় 150 জ্যামিতি, আমি আমার স্টুডেন্টকে পড়াই মাত্র 10 থেকে 12টা জ্যামিতি। এখন বলতে পারেন যে স্যার এর মধ্যে কি আসে না? আমি 41, 43, 44, 45, 46, 46 তো আসেই নাই। আমার পড়ানো থেকে কমন আসে না জ্যামিতি আল্লাহর রহমতে একটা বিশেষ নাই। হ্যাঁ হয়তো প্রশ্ন আসেই নাই, আসলে ওর মধ্যে থেকে আসে। এখন এটা কি মার্কা মারা যে ওই 12টাই না, বিশেষ ভিত্তিক একটু একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এবার 46 আর 47টা সেম হবে, কারণ 46 আসে নাই, অর্থাৎ 46 আমি যে কটা জ্যামিতি পড়াইছি 47 এই কটাই কমন। এখন বলতে পারেন যে কোন 12টা কমন, এটা আমি অনেক সময় ফ্রিলি পেজে দেই, কিন্তু আমি জাস্ট সব কথা তো আর এমনি বলতে পারবো না। কিন্তু আমি জাস্ট এটা বুঝাইলাম যে আপনি যখন একজন মেন্টর বা একজন টিচারের কাছে পড়বেন, এটা আমি হোক বা অন্য যে কোনো টিচার হোক, সে কিন্তু আপনাকে 150 জ্যামিতি পড়াবে না। তাহলে আপনি যখন শুধু বই ধরে পড়তে যাবেন তাহলে আপনার জন্য কি 150 জ্যামিতি, কিন্তু আপনি যখন কোনো একটা টিচার আন্ডারে পড়বেন আপনার জন্য জ্যামিতি কটা হয়ে গেল 12 থেকে 15টা। এখন এই 12 থেকে জ্যামিতি 150 ইনভেস্ট করে আপনার প্রফিটটা কি, ফিডব্যাকটা কি আপনি বলেন তো? আপনি দেখেন এই যে জ্যামিতি থেকে আপনি সিনারিওটা যদি বলেন, কালার চেঞ্জ হয়ে গেল কেন? ওই চাপ লাগলো, হায় রে। আচ্ছা জ্যামিতির সিনারিওটা একটু আমি দেখাই। দেখেন 35-এ 5 মার্ক, 36-এ 10, 37-এ 10, 38-এ আসে নাই। এগুলো তো আগে যেত 12 সেট কোশ্চেন আসতো, এই জন্য জ্যামিতি থেকে কোশ্চেন দিয়ে দিত একটা বা দুইটা, এক সেট বা দুই সেট। মিস হয়েছে 38-এ, মিস হয়েছে 44-এ এবং মিস হয়েছে 46-এ। তাহলে আপনি যদি সর্বশেষ কয়েকটা বিশেষ দেখেন, আপনি 40-এর ওই 5টা বাদ দেন, আপনি যদি লেটেস্ট বিশেষ দেখেন 4টা বিশেষ, 43-এ মাত্র 5 মার্ক আসে অর্থাৎ এক সেট, 44-এ আসে নাই, 45-এ 5 মার্ক, 46-এ আসে নাই, 47-এ বড় জোর আপনি 5 মার্ক আপনি পাইতে পারেন। অতএব জ্যামিতি থেকে আপনি হাইস্ট 5 মার্ক পাবেন। এর জন্য এত বেশি জ্যামিতি পড়তে হবে না। এর জন্য তাহলে আপনি পড়বেন কি, জ্যামিতির ভাগ হচ্ছে 5টা। রেখাকোণ একটা ভাগ, ত্রিভুজ একটা ভাগ, চতুর্ভুজ একটা ভাগ, বৃত্ত একটা ভাগ, বহুভুজ আর একটা ভাগ। এই 5টা ভাগ হচ্ছে জ্যামিতি সিলেবাসের আওতাধীন। এর মধ্যে থেকে
ত্রিভুজের মধ্যে আবার আরেকটা উইং আছে পিথাগোরাস। এর মধ্যে থেকে এই আধুনিক বিসিএস অর্থাৎ 35 থেকে যদি প্রশ্ন আসছে শুধুমাত্র ত্রিভুজ এবং বৃত্ত থেকে আসছে, তাহলে আপনি বহুভুজ বাদ দিয়ে দিবেন, চতুর্ভুজ বাদ দিয়ে দিবেন, পিথাগোরাস বাদ দিয়ে দিবেন এবং রেখাকোণ বাদ দিয়ে দিবেন। তাহলে আপনি শুধুমাত্র পড়বেন ত্রিভুজ আর হচ্ছে বৃত্ত। এখন আপনি এই কয়দিনে কি পড়বেন? যদি আমার কাছে পড়েন তা আমি বলে দিব, যদি আমার কাছে নাও পড়েন আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি শুধু 35 থেকে 45 পর্যন্ত যে জ্যামিতিগুলো আসছে রিপিট আছে এর মধ্যে কয়েকবার, বৃত্ত এবং ত্রিভুজ থেকে শুধু এই কয়টা পড়েন। যদি 47 আসে, আমার ধারণা ভাই, আমি তো আর প্রশ্ন করবো না বা সব জায়গায় সদস্য না, বাট আমার একটা ইনার ফিলিংস বা অভিজ্ঞতা যেটা বলে, যদি 47 জ্যামিতি থেকে প্রশ্ন আসে সেই কোশ্চেনটা রিপিট হবে, 35 থেকে 45 মধ্যে রিপিট হবে। তাহলে আপনার জ্যামিতির প্রিপারেশনটা হবে শুধু বিগত বিসিএস কেন্দ্রিক 35 থেকে 45। আশা করি জ্যামিতির কথাটা শেষ করলাম। এবার যারা বাংলা ভার্সনের অর্থাৎ বিসিএস এর সাথে ব্যাংকের প্রস্তুতি নেন, দেখেন ব্যাংকের এক্সামগুলো পাটিগণিত বেস্ট হয়, কিন্তু আপনার বিসিএস এ পাটিগণিতের একটা সিনারিও একটু দেখে আসেন। এই যে হচ্ছে পাটিগণিতের কলাম, দেখেন 5, 7.5, 37 আসেই নাই, এদিকে 10-15 আসছে, 43-এ 5, 44-এ 10, এই 45-এ 2.5 মার্কের আসছে, আর 46 আপনার সুদ কষা আসছে 5 মার্কের। তার মানে বিসিএস এর রিটেনের জন্য পাটিগণিত আপনার জন্য ফোকাসড না। যে 46-এ কত আসছে অ্যাকচুয়ালি আমি আমার কাছে তো শুনেন, যারা ম্যাথ ককটেল কিনেন, এই যে দেখেন এই 8 নম্বর পেজ থেকে অবশ্যই আগে 10 নম্বর পেজ পর্যন্ত এই 3 পেজ কয়েকবার পড়ে নেবেন, কয়েকবার। 8 নম্বর থেকে 10 নম্বর পেজে 3 পেজ কয়েকবার পড়বেন। এইটুকু পড়লে আপনি বুঝে যাবেন কোন কোন অধ্যায় পড়তে হবে, কোন কোন টপিক না, কোন কোন অধ্যায় পড়তে হবে। তাহলে আপনার 5 মার্কে 46-এ, তাহলে 46-এর প্রশ্নটা খুব একদম সিম্পল আসছে, বুঝছেন? বীজগণিত থেকে আসছে 30, পাটিগণিত থেকে 5, আর পরিমিতি থেকে আসছে 15। এই পরিমিতি থেকে সাধারণত বেশি প্রশ্ন হয় না, এর মধ্যে একটা তো আউট অফ সিলেবাস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? 15 মার্কের কোশ্চেন যদিও দিছে পরিমিতি থেকে, একটা দিছে বিগত বিসিএস রিপিট, আর একটা দিছে বেবি কোশ্চেন, আর একটা দিছে আউট অফ সিলেবাস, অর্থাৎ 15-এর মধ্যে 10 মার্ক পারার মতো। আর বীজগণিত থেকে 30, আর বাকিটুকু টাচ করে নাই। পাটিগণিত থেকে 5, এই যে জ্যামিতি, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি এগুলো 45-এ টাচ করে নাই। তার মানে সব বিসিএসে টাচ করবে না এমন কোনো সিনারিও না। তাহলে পাটিগণিত দেখেন, এই যে পাটিগণিত থেকে যেহেতু প্রশ্ন কম আসে, পাটিগণিতে বিসিএস এর আওতাধীন অধ্যায় আছে কয়েকটা। এর মধ্যে আপনারা আপাতত যেটা করবেন, আপাতত হচ্ছে একটু ভালো করে পড়বেন 2টা অধ্যায়, একটু ভালো করে, মানে একটু ভালো করে সুদ কষা আর হচ্ছে লাভ ক্ষতি অধ্যায়টা। আবার বলে দিই, সুদ কষা আর হচ্ছে লাভ ক্ষতি অধ্যায়টা একটু ভালো করে পড়বেন। আর শতকরা, লসাগু গসাগু অধ্যায় আছে, ঐকিক নিয়ম আছে। এই অধ্যায়গুলো যদি ইচ্ছা হয় চাইলে স্কিপ করতে পারেন, অথবা যদি সম্ভব হয় শুধু লেটেস্ট অর্থাৎ 35 থেকে বিগত প্রশ্নগুলো পড়বেন। অর্থাৎ খেয়াল করেন, সুদ কষা আর হচ্ছে লাভ ক্ষতি এগুলো হচ্ছে বই ধরে টাইপ ওয়াইজ পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন 2টা অধ্যায় পাটিগণিতের। কারণ পাটিগণিত থেকে আপনার 5 অথবা 10 মার্ক যেটা আসবে, আই থিঙ্ক আগামী বছর লাভ ক্ষতি থেকে কোশ্চেনটা আসবে, আই থিঙ্ক আগামী বছর লাভ ক্ষতি থেকে আসবে, অথবা লাভ ক্ষতির সুদ কষা মিক্স করে দিবে, 2.5 সুদ কষা 2.5 লাভ ক্ষতি। এই 2টা অধ্যায় থেকে সেটটা ক্রিয়েট করা সম্ভাবনা বেশি। অতএব এই 2টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বেন, আর বাকি চ্যাপ্টারগুলো শুধু 35 থেকে 45 পর্যন্ত প্রশ্ন পড়বেন। 46 নাও পড়তে পারেন, কারণ 46 তো ডাইরেক্ট পরপর বিসিএসে ম্যাথ সাধারণত কপি করে না, বিজ্ঞানে করে। বিজ্ঞানে এমনও প্রশ্ন আছে, আগের বিসিএস আসছে, পরের বিসিএস আসছে, এরপর বিসিএস আসছে, মানে হেডট্রিক করছে এমন কোশ্চেন আসছে বিজ্ঞানে, কিন্তু ম্যাথে না। এরপরে নেক্সট হচ্ছে, আমি দেখেন 2টা কথা কিন্তু বলে ফেলছি, ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতি স্কিপ করার কোনো ওয়ে নাই। এটা আপনার অধ্যায় 2টা আছে, অধ্যায় 2টা আছে স্থানাঙ্ক জ্যামিতির। একটা হচ্ছে 9-10 বেস্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট বেস্ট, সিলেবাসে আছে। কিন্তু ইন্টারমিডিয়েট বেস্ট থেকে 37তম বিসিএসে 2.5 মার্কের একটা কোশ্চেন আসছে। ওই যে বলি না, আউট অফ সিলেবাস, মানে ভুল করে কিছু কিছু দিয়ে ফেলে, যেমন এই বছর 9 দিছে। এর জন্য আপনি ইন্টারমিডিয়েটের বিশাল বড় একটা সরল রেখা অধ্যায় আছে, যার 8টা পার্ট। আমি অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে, যখন কোর্স করাই, সারা বছর তো প্রাইভেট পড়াইছি, 16 বছর অ্যাডমিশন টেস্টে পড়াইছি। আমি অ্যাডমিশন টেস্টে আমার প্রাইভেট বেসে 40টা ক্লাসে পুরো ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স সিলেবাস শেষ করতাম।
এর মধ্যে 5টা ক্লাস নিতাম শুধু সরলরেখার উপরে। মানে বুঝেন, যারা ইন্টারমিডিয়েটে পড়ে কোচিং করতে গেছে ভার্সিটি ভর্তি পরীক্ষায়, তারাই আমি আমার কোর্সের 8 ভাগের 1 ভাগ পড়াইছি শুধু সরলরেখা অধ্যায়। সেই সরলরেখা অধ্যায় আপনার বিসিএস সিলেবাসে দিছে। আপনি একজন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ওইখান থেকে প্রশ্ন আসে না। আপনার কি ওইখানে এখন পয়রা বিলাসিতা করবেন? বা আপনি কি দানবীর হাজি মোহাম্মদ মহসিন? আপনার সময় এত ভ্যালুয়েবল একটা টাইম, বর্তমানে গোল্ডের দাম 2 লাখ টাকা ভরি প্রায়, সেই গোল্ডের সে দামি সময় হচ্ছে আপনার এখন সময় 2 মাসের মতো সময় নেই। আপনি ইন্টারমিডিয়েটের জ্যামিতি এই স্থানাঙ্ক জ্যামিতি গোষ্ঠী গেলেন ভাই, আপনি শুধুমাত্র 9-10 বেস্ট প্রিপারেশনটা নেবেন। 9-10 হায়ার ম্যাথে 16.1 থেকে 16.4 পর্যন্ত আপনার কিছু অধ্যায় আছে যেখান থেকে আপনার একটা কোয়েশ্চেন 2.5 মার্ক বা 5 মার্কের মতো আসতে পারে, 46 আসা নাই, অর্থাৎ এর বেশি তো আসবে না। এটা আপনি বই থেকে ইম্পর্টেন্ট ধরে ধরে কিছু পড়েন কারোর সুপারভিশনে। অতএব এটা পূর্ণাঙ্গ প্রস্তুতি না, আবার বাদও যাবে না, এটা ধরা ছাড়া যাবে না, পড়তে হবে। ছাড়লে আয়সা পড়তে পারে। পরিমিতি নিয়ে আমি এত কথা বলবো না, কারণ পরিমিতির উইংটা হচ্ছে বিশাল বড়, ঠিক আছে। আপনার কেন বড় আমি বলি, এখানে হচ্ছে সরল ক্ষেত্র আছে। যারা পরিমিতি পড়েন তারা জানেন, সরল ক্ষেত্রের মধ্যে পড়ে ত্রিভুজ পড়ে, চতুর্ভুজ পড়ে, বৃত্ত পড়ে। ত্রিভুজের আবার বাহারি রূপ আছে, নর্মাল ত্রিভুজ নাকি 6টা ক্যাটাগরিজ ত্রিভুজ। চতুর্ভুজের আবার রূপ আছে 5টা, সরল রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, তারপর সামান্তরিক, আয়তক্ষেত্র, আবার হচ্ছে আপনার বৃত্ত আছে। তাহলে অনেক ফ্যাক্টর না। আবার হচ্ছে ঘনবস্তু আছে, ঘনবস্তুর মধ্যে প্রিজম, ব্যালন, কোনক অনেক বড় আছে। তাহলে এটা একটা বিশাল বড় পার্ট। আমি এই অল্প গাইডলাইনটা সেই কথাটা বলতে পারবো না। পরিমিতি আপনি ছাড়তে পারবেন না, কিন্তু পরিমিতি পড়তে হবে, কিন্তু খুবই সাজেশন বেস্ট। এই পরিমিতিটা পড়তে হবে। এখন বলতে পারবো স্যার সাজেশনটা পাবো কোথায়, এটা একটা বিশাল কোশ্চেন। কারণ এর উত্তর দিতে গেলে আমার প্রাইভেট পাবলিসিটি করতে হয়। ভাই আমার কাছে প্রাইভেট পড়েন, আমি সাজেশন দিব। এখন গ্যারান্টি তো দিব না, কারণ প্রাইভেটের কোর্স হচ্ছে এটা খুবই কমার্শিয়াল। এবার আচ্ছা আমি একটু ফাঁকাতে বলে দিই যে আমি বিস্তারিত গাইডলাইনটা দিব একদম চ্যাপ্টার ধরে ধরে বীজগণিতে, কারণ বাকিগুলো গুছাই আনছি। যেহেতু আলোচনা আসছে আমি ফাঁকাতে একটু বলে দিই আমার প্রাইভেটের কথা, কারণ ক্লাস যেহেতু নিতেছি একটু কমার্শিয়াল ব্রেক না দিলে কেমনে হয়। প্রত্যেক বিশেষে আমি যখন এই জার্নিতে আসছি, প্রত্যেক বিশেষে আমি কোর্স শুরু করছি, পড়াইছি। 41-এ পড়াইছি ফার্স্ট, 43-এ, 44-এ, 45-এ, 46-এ, অর্থাৎ আমার 5 বিশেষে 5টা রিটেন ব্যাচ পড়াইছি আল্লাহর রহমতে। এবার হচ্ছে 47তম বিশেষ। এবারে আমি ফার্স্ট রিটেন ব্যাচ পূর্ণাঙ্গ পড়াবো না, 47তম বিশেষ এর ব্যাচ হবে না। কেন হবে না? কারণ 2 মাসের মধ্যে রিটেনের প্রস্তুতি শেষ করা সম্ভব না। কারণ একটা রিটেন ব্যাচ পড়াইতে গেলে 75টা ক্লাস লাগে, 75টা ক্লাস লাগে একটা রিটেনের কোর্স পড়াইতে গেলে। আপনি 46তম বিশেষেও দেখবেন 75টা ক্লাস আছে। এখন আমি এই 75টা ক্লাস যদি প্রতিদিন একটা করে ক্লাসও নেই, তাহলে তো আমার 75 দিন নাই। প্রতিদিন 2টা করে ক্লাস নেব, কারণ আমার স্টুডেন্টকে আমার কাছে শুধু ম্যাথই পড়বে, নাকি ওর বিজ্ঞানও পড়তে হবে, নাকি ওর বাংলা, আন্তর্জাতিক বাংলা, দেশ, ইংলিশ এগুলো পড়তে হবে। তাহলে এই অবস্থায় এই বিশেষে আমি রিটেন কোর্স পড়াবো না। কিন্তু তাই বলে কি স্টুডেন্ট ভর্তি করবো না? হ্যাঁ, স্টুডেন্ট ভর্তি করবো। এবার একটু ভিন্ন পলিসিতে আমি গেছি। পলিসিটা কি? যারাই আমার কাছে ভর্তি হবে 46তম এই ডিজিটাল বোর্ডের আপডেটেড 46তম ব্যাচে আমি ঢুকাই দিব, অর্থাৎ বলতে পারেন রেকর্ড ব্যাচ। এখন রেকর্ড ব্যাচ বলতে যদি বলি, তাহলে আপনাকে আমি জাস্ট একটা জায়গায় ছেড়ে দিলাম, তাহলে আমি আপনার তো মেন্টরশিপ হিসেবে কাজ করলাম না, বা আপনাকে তো পরীক্ষা দিতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমি এবছর যে কাজটা করব, রেকর্ড ক্লাস দিব কিন্তু লাইভও নিব। অর্থাৎ ম্যাথের জন্য আমি 15টা লাইভ নিব। 15টা লাইভ কিভাবে? আমি 1 সপ্তাহ পড়া দিব, 7 দিনের পড়া দিব, যে আগামী 7 দিন আপনারা সূচক লগারিদম এবং ধারা অধ্যায়টা শেষ করবেন। কথার কথা আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি। আমি মডিউল ক্রিয়েট করছি, এটা আমি এই 2 তারিখে আমার স্টুডেন্টদের শুরু করব, তো ওই দিন দিয়ে দিব যে আগামী 7 দিন আপনারা সূচক লগারিদম এবং ধারা অধ্যায়ে আমার রেকর্ড ক্লাসগুলো দেখুন। এখন সূচক লগারিদম ক্লাস আছে আমার 5টা, ধারা অধ্যায় ক্লাস আছে 4টা। তাহলে আপনার কাজ হচ্ছে এই 1 সপ্তাহে 9টা ক্লাস দেখা। আপনি 9টা ক্লাস আমার ম্যাথ ককটেল বই ফলো করে করে আপনি 9টা ক্লাস দেখবেন।
তাহলে আপনি 9টা ক্লাস দেখার পরে আপনার যদি সবকিছু বুঝে যান তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার মনে একটু কনফিউশন বা একটু কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা একটু আটকে গেছেন, এই জিনিসটা তো হবে। তখন আমি কি করব, এই 2 ক্লাস বা এরকম ভাবে আমি 15টা সলভ ক্লাস নিব, এবং যেদিন সলভ ক্লাস নিব ওই সলভের পরের দিনে ওই সংশ্লিষ্ট টপিকের উপরে এক্সাম হবে। তাহলে এতে কি হলো, আপনি রেকর্ড ক্লাসগুলো খুব দ্রুত দেখে শেষ করে ফেলতে পারবেন, আমার লাইভের অপেক্ষায় থাকলেন না। কারণ আপনার মন চাইছে আজকে আমি 3 দিনে 5টা ম্যাথ শেষ করে ফেলবো, আপনি সেটাও পারবেন, কারণ আপনার সব ক্লাস ডেকোরেটেড ওয়ে করা আছে, সিকোয়েন্স করে পূর্ণাঙ্গ সিলেবাস সাজানো আছে। আপনি 7 দিনের ইন্টারভাল বা 4 দিনের ইন্টারভাল আমার একটা ফ্রেমওয়ার্ক অনুসারে আপনি আমার ওয়েতে পড়বেন, এবং ডেফিনেটলি আমি ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আগে পড়াবো। এমন না যে ধরেন সূচক লগারিদমের মধ্যে কথা বাদ, ধরেন বিন্যাস সহবাস অধ্যায়টা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, এটা নিয়ে আমি 27 নভেম্বর আপনার রিটেন পরীক্ষা, আমি 20 নভেম্বর গিয়ে আমার মডিউলে এটা দিব না। কারণ এই 75টা ক্লাসের মধ্যে আপনার 40টা ক্লাস আছে খুব গুরুত্বপূর্ণ টপিকের উপরে, আর 35টা ক্লাস আছে কম গুরুত্বপূর্ণ টপিকের উপরে। আপনি তো শুরুতে জানেন না ভাই কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, আমি তো সিরিয়াল হয়ে সাজাই দিছি। এই জন্য আমি শুরুতে ইম্পর্টেন্ট যে 40টা ক্লাসের যে টপিকগুলো, এগুলো আপনাকে শেষ করে ফেলবো 1 মাসের মধ্যে, 1 মাস বা 35 দিনের মধ্যে। আর পরবর্তী লেটার পার্টে আপনি পড়বেন আনইম্পর্টেন্ট টপিকগুলো। এতে কি হলো, আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো একটু একাধিকবার রিভিশন দিতে পারবেন, এবং রিভিশন শেষে আপনি সলভ ক্লাস আপনার প্রবলেমগুলো আমাকে বলতে পারতেছেন, পাশাপাশি কোনটা ইম্পর্টেন্ট এই জিনিসটা ধারণা পাইতেছেন, এবং এক্সামতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারতেছেন। অতএব আমি মনে করি একদম প্রপার একটা প্রিপারেশন হবে এটা। সেম ওয়েতে রিটেন বিজ্ঞানেও 43টা ক্লাস আছে। দেখেন, রিটেন বিজ্ঞানের পার্ট হচ্ছে জেনারেল সায়েন্সে 60 মার্ক, তারপর ইলেকট্রিক্যাল পার্টে হচ্ছে 15 মার্ক, আর হচ্ছে আইসিটি কম্পিউটার হচ্ছে 25 মার্ক। এই হচ্ছে 100 মার্কের সিলেবাস। এখন ইলেকট্রিক্যাল পার্ট তো নন সায়েন্স, এরা কিছুই বুঝবে না নর্মালি ধরতে গেলে। তাহলে ওভারঅল মিলে আমার 43টা ক্লাস 46তম রিটেনে নেওয়া আছে। এর সাথে আমি 10টা লাইভ ক্লাস অ্যাড করব, ওই যে ইম্পর্টেন্ট এবং সলভের প্রেক্ষাপটে, এবং এগুলোর পরীক্ষা দেবেন সেম ওয়েতে। অর্থাৎ আমি বলে দিব এই সপ্তাহে আপনারা আলো, শব্দ এবং পানি অধ্যায়টা পড়বেন, পরের সপ্তাহে বলে দিব আমাদের সম্পদ, খাদ্য, পুষ্টি অথবা পলিমার অধ্যায়টা পড়বেন। অর্থাৎ আমার সুপারভিশনে আপনি পড়বেন, আপনার প্রস্তুতি হবে, সলভ বলবেন, সমস্যা জানাবেন এবং পরীক্ষা দেবেন। এটারও লাইভ প্লাস রেকর্ডের কম্বিনেশনে বরাবর। এখন ম্যাথের কোর্সটার ফি হচ্ছে 1000 টাকা, আর সায়েন্সের কোর্সটার ফি হচ্ছে 800 টাকা। এই মোট 1800 টাকায়, ও আচ্ছা, ম্যাথের সাথে মেন্টালের রেকর্ড কোর্স ফ্রি। তবে মেন্টালে আমি কোনো ক্লাসও নেবো না, এক্সামও নেবো না, কোনো সলভ টলভ কিচ্ছু হবে না। মেন্টালের শুধু রেকর্ড কোর্সটাই প্রোভাইড করে দিব। ওইটা আপনি নিজে নিজে যেহেতু প্রিলিতে পড়ছেন, ওইখানে আমি সময় ব্যয় করতে পারবো না, আপনারও এত সময় ব্যয় করার অপশন নাই, ঠিক আছে? এই জন্য ম্যাথের সাথে মেন্টাল, অর্থাৎ আপনার 100 মার্কের প্রস্তুতি হবে। তাহলে এই 200 মার্কের প্রস্তুতি আপনি নিতে পারতেছেন 1800 টাকায়। তবে আজকে পর্যন্ত একটা অফার ছিল, এই অফারটা আমি আরো 2 দিন এক্সটেন্ড করতেছি, অর্থাৎ আগামীকাল এবং পরশু পর্যন্ত এই ম্যাথের কোর্স ফিটা, এই ম্যাথের ফিটা থাকবে হচ্ছে 800 টাকা, এই বিজ্ঞানের ফিটা থাকবে 600 টাকা। তবে কেউ যদি দুইটা একসাথে ভর্তি হন তাহলে 1300 টাকা, অর্থাৎ মাত্র 1300 টাকা, যেটা আমার আগে একটা সিঙ্গেল কোর্সের ফি ছিল 1300 টাকা ম্যাথের। অর্থাৎ 200 মার্কের প্রস্তুতি নিতে পারতেছেন আপনি মাত্র 1300 টাকায়। আরো যদি কোর্স আউটলাইন জানতে চান তাহলে আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করবেন, আমার পেজ আছে, আমার আইডি আছে, ঠিক আছে? অথবা আমার এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ 0172898356 এটাই বিকাশ, নগদ, রকেট সব আছে। টাকা পাঠানোর নাম্বার, আপনারা টাকা পাঠায় ভর্তি হয়ে এখনই ক্লাস দেখা শুরু করে দিতে পারবেন। আমার ক্লাস শুরু হবে 2 তারিখ থেকে, মানে আমি আপনাকে আমার পেড বেসে 2 তারিখে আমি আমার মডিউল অনুসারে দিব, কিন্তু আপনি এখন ভর্তি হলে এখন থেকে ক্লাস দেখা শুরু করে দিতে পারবেন, কারণ ক্লাস তো সাজানো আছে সব। ম্যাথে 75টা, বিজ্ঞানে 43টা, আর লাইভ হবে ম্যাথে 15টা, বিজ্ঞানে 10টা, ঠিক আছে? তো আপনি যদি এই অফারে নিতে চান, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত, আজকে, আগামীকাল এবং পরশু, তাহলে 1300 টাকায় পাবেন। এই যে দেখেন, 1800 টাকার কোর্সটা আপনি পাবেন 1300 টাকায় যদি 2টা নেন, আর সিঙ্গেল নিলে বিজ্ঞান হচ্ছে 600 টাকা, আর এটা হচ্ছে 800 টাকা। ভাই সময় কম,
আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। বলতে পারেন যে স্যার টাকা নাই, এত টাকা কই পাবো, কষ্ট করতে হবে, আমি কি বাংলাদেশে ভর্তি হবো, আমি বাংলা ভর্তি হবো, ইংলিশে ভর্তি হবো, এত টাকা কইবো। ভাই দেখেন ভর্তি হবেন কি হবেন না এটা আপনার সিদ্ধান্ত। তবে আপনাকে প্রপার একটা আউটপুট পাইতে গেলে আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। ইনভেস্টের অ্যামাউন্টটা মাত্র 1300। এই টাকা একসময় আপনার জন্য কিছু হবে না, কিন্তু আপনি এই ফিডব্যাকে যদি আপনার 5 মার্কও একটু বাড়ে, আপনার এটাই দেখবেন যে অনেক উপকার আসবে। আমি বলবো না যে আমি আমার কাছে ভর্তি হলে আমি 200 থেকে 190 পাওয়া দিব, সেটা বলবো না। আমি ম্যাথে 40 মার্কের মতো একটা আপনাকে আশা দিয়ে পরীক্ষা দিতে পারবো এবং আশা করি এটা পারবেন। সায়েন্সে আপনি 80 মার্কের মতো অ্যান্সার করতে পারবেন, ওই ধরনের একটা কনফিডেন্স আপনাকে বিল্ড আপ করে দেবো আপনি যদি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডে হন। আর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনি মোটামুটি ফুল মার্কের একটা কনফিডেন্স পাবেন। অতএব এটা কোনোভাবেই আমি 3 তারিখের পরে এই টাকার বাইরে আমি ভর্তি করাবো না। 2 দিনের মধ্যে আপনারা একমাত্র এই অফারটা নিতে পারেন। অতএব যাদের দরকার কোন পেজে মেসেজ করবেন, এখন যে মেসেজটা প্রিলি কোয়ালিফাই করি নাই ভাই, যারা প্রিলি কোয়ালিফাই করেন নাই তাদের জন্য ফরজ হচ্ছে রিটেন কোর্স। যারা রিটেন টিকছে তাদের জন্য না হলো তাদের জন্য ফরজ। কারণ আপনি পরের বছর এবার প্রিলি টিকেন নাই, কানের পাশ দিয়ে গুলি গেছে, আবার আপনি প্রিলি পড়বেন, প্রিলি কষ্ট করে পড়ে আপনি টিকলেন, টিকে রিটেনে বাস খাইলেন। এই যে এবার যারা ফার্স্ট টাইম তারা কি যে কষ্ট হবে। হ্যাঁ ফার্স্ট টাইম থেকে অনেক ক্যাডার হবে, কিন্তু আমি বলি না যে তারা ক্যাডার হবে না, কিন্তু যারা আগে রিটেন দিচ্ছে তারা যে ফেসিলিটিসটা পাবে, রিভিশন দিবে, আর আপনার পুরোটা পড়তে হবে। আগামী রিটেনও সেম কেস ভাই, 2 থেকে 2.5 মাস দিবে, সর্বোচ্চ 2.5 মাস, 12 মাস কেন 1 বছরের টাইম ফ্রেম হলে দেখেন প্রিলি বেশি টিকে নেই কেন, তারা তাড়াতাড়ি রিটেন খাতা থেকে তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছে 1 বছর বিশেষ। তাহলে আগামী বছরও বড় জোর 2 থেকে 2.5 মাস দিবে। তাহলে 2 থেকে 2.5 মাস যদি দেয়, তাহলে আপনি এত কষ্ট করে প্রিলি টিকলেন 1.5 বছর, 2 বছর, 5 বছর বইরা রিটেন 2.5 মাসে খাইলেন একটা বাস, আবার পড়বেন। অত আপকামিং 2 থেকে 3 মাস অ্যাটলিস্ট সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত আপনাকে 2 থেকে 3 মাস আপনি রিটেন পড়েন। এখন রিটেন পড়া তো আপনার জলে গেল না। যে ব্যক্তি বাংলাদেশ অ্যাফেয়ার্স রিটেন পড়ছে, যে ব্যক্তি ইংরেজি রিটেনের প্রস্তুতি নিছে, যে ব্যক্তি বাংলা রিটেনের প্রস্তুতি নিছে, যে ব্যক্তি ম্যাথ রিটেনের প্রস্তুতি নিছে, তার প্রিলি ওই সমস্ত সাবজেক্টের পরীক্ষা ভালো হইতে বাধ্য। আমার সাথে চ্যালেঞ্জ করবেন, আমি একদম প্রমাণ সহ দেখাই দিব। ভাই আমি তো ফাও কথা বলি না, আমি নিজে প্রিলি পাস করা, রিটেন পাস করা, ভাইভা পাস করা একটা ক্যান্ডিডেট। আমি এই যাত্রার সমস্ত পথ প্র্যাকটিক্যালি দেখা একজন ব্যক্তি, ঠিক আছে? এমন কোনো না যে ব্যক্তি ক্রিকেট খেলে নাই সেই ব্যক্তি কোচ হতে পারবে না। হ্যাঁ হতে পারবে, ক্রিকেট খেলা ছাড়াও কোচ হতে পারবে, কিন্তু যে ক্রিকেট খেলছে তার এক্সপিরিয়েন্স আর ওইটা অবশ্যই কিছু একটা ম্যাটার করে। তাহলে একইভাবে আমি তো সবগুলো পথ পার হয়েছি, আমি তো জানি যে রিটেন এবং ভাইবার প্রিপারেশন নিলে প্রিলিটা অনেকটা আগে আসে কিছু কিছু সাবজেক্টে। সেটা বিজ্ঞানে হবে না, কারণ বিজ্ঞানের প্রিলি এবং রিটেনের সিলেবাসে একটু ভিন্নতা আছে, কিন্তু ম্যাথে হবে, বাংলাদেশ অ্যাফেয়ার্সও হবে, ইংলিশও হবে, বাংলাতে হবে। অতএব আপনার দরকার হচ্ছে এখন রিটেন প্রস্তুতি নেওয়া, যারা প্রিলি টিকেন নেই তাদের জন্য আরো বেশি জরুরি। আচ্ছা চলেন আমি এবার একটু মেসেজ আমার ইনবক্সে করবেন। এবার একটু আমি বিস্তারিত বীজগণিত পাঠটাতে যাই, কারণ এখানে হচ্ছে আপনার রিটেন পাস করতে গেলে শুধু একটা বাড়িয়ে নাও। যদি পাস চিন্তা করেন যে স্যার আমি 30 পাইতে চাই, তাহলে আপনি শুধু বীজগণিত পড়েন, আপনার এত কষ্ট করা লাগবে না। বাকিগুলো হালকার উপর ঝাপসা পড়েন বা শুধু বিগত প্রশ্ন পড়েন 7-8 বছরের। 35-এর আগে প্রশ্ন দেখার দরকারই নেই। আপনি যদি বিগত শব্দ দিয়ে পড়েন তাহলে 35-এর আগে পড়বেন না। আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়েন তাহলে দশম বিশেষ থেকে পড়বেন, কারণ চ্যাপ্টার ভিতরে আসছে সেই অঙ্কটা আপনি সলভ করেন, সমস্যা নেই। কিন্তু যদি বিগত হিসাবে পড়েন তাহলে 35 আগে দরকার নেই। আপনি শুধু বীজগণিত পড়েন আর এইগুলো শুধু বিগত পড়েন, দেখবেন আপনার এইখান থেকে 5-10 পাইয়া যাইতে পারেন। ডাইরেক্ট কমন না আসুক, টাইপের মধ্যে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ কনফিডেন্স হবে যে পারার মতো। আর এখান থেকে আপনি 30-এর মধ্যে হয়তো 25 পাইতে পারেন, দেখবেন আপনি সুন্দর করে 30 পেয়ে গেছেন। যারা শর্টকাটে বসে নিতেছেন শুধু বীজগণিত পড়েন, খুশি হয়ে গেলেন যে স্যার 6 পার্টের মধ্যে 5 পার্ট বাদ দিয়ে দিছে, 1 পার্ট দিছে। আরে ভাই এই সব পার্ট মিলে যদ্দূর এক বীজগণিতের দূর সিলেবাস। দেখেন বীজগণিত কত চ্যাপ্টার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিশাল বড় সূরা, সূরা আল বাকারার মতো টপিক। দেখেন বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদীর উৎপাদক বিশ্লেষণ, সমান্তর গুণোত্তর ধারা, সূচক ও লগারিদম, দুইটা কিন্তু সেট তত্ত্ব, ভ্যানচিত্র, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, বীজগণিতের সরলীকরণ, একঘাত দ্বিঘাত সমীকরণ, আরো আছে, শেষ হয় নাই। 2 ও 3 চলক বিশিষ্ট রৈখিক পদ্ধতির সমীকরণ, একঘাত দ্বিঘাত, অসমতা, বহুপদী ও বহুপদী সমীকরণ, অনুপাত ও সমানুপাত। বীজগণিতের অনুপাত ও সমানুপাত 2 ভাগের, পাটিগণিতেও আছে একটা, বীজগণিতেও আছে একটা, এটা বীজগণিতেও বলছি। এবং দ্বিপদী বিস্তৃতি, ফাংশন। বাইরে ভাই এ কি শেষ?
কত টপিক, তাহলে এত টপিকের মধ্যে আপনি এত কিছু পড়বেন কেমনে? দেখেন ফাংশন থেকে একটা বিসিএস কোশ্চেন আসছে 45-এ, আর আসে নাই। এর জন্য কি আপনি পুরো ফাংশন হতে পড়বেন? না। দ্বিপদী বিস্তৃতি 9-10 জেনারেল ম্যাথ বইয়ে আছে, 2বার প্রশ্ন আসছে। অতএব এগুলো এখন পড়ার টাইম নেই, এগুলো হচ্ছে লেটার পার্টে পড়বেন। প্রথম মাসে এই জিনিসগুলো পড়বেন না, প্রথম পার্টে হচ্ছে উপরের দিক থেকে পড়বেন, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতএব আপনার বীজগাণিতিক সূত্রাবলী প্রশ্ন আসবেই 2.5 বা 5। যদি বীজগাণিতিক সূত্রাবলী থেকে 5 আসে তাহলে উৎপাদকে টাচ করবে না, বুঝে রাখেন কথাগুলো, বুঝেন। যদি বীজগাণিতিক সূত্রাবলী থেকে 5 আসে তাহলে উৎপাদক থেকে প্রশ্ন আসবে না, আর যদি বীজগাণিতিক সূত্রাবলী থেকে 2.5 আসে উৎপাদক থেকে 2.5 আসবে। কিন্তু 46-এ যেহেতু বীজগাণিতিক সূত্রাবলী থেকে 5 ফুল সেট আসছে, অতএব সম্ভবত আগামী বছর এটা মিলে একটা সেট করবে। অতএব 2টা অধ্যায় পড়তে হবে। সমান্তর ও গুণোত্তর ধারা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সূচক ও লগারিদম গ্যারান্টেড 5, একদম গ্যারান্টেড। এটা হয় লগ থেকে 5, নতবা সূচক থেকে 5, নতবা 2টা মিলে 5। সেট ও ব্যঞ্চিত্র গত বছর সেট থেকে আসছে, এবছর ব্যঞ্চিত্র থেকে বেশি কমন, ঠিক আছে। বাট পুরো অধ্যায় আপনি যেহেতু বীজগণিতে ফোকাস করবেন, তাহলে তো আপনার এই কয়টা অধ্যায় সম্পূর্ণ পড়বেন, চেষ্টা করবেন এই অধ্যায়টা একদম সব পড়ার ফুললি, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অধ্যায় একদম ফুল প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। আর এই 2টা অধ্যায় সিলেক্টিভ পড়বেন। সম্ভবত অধ্যায় দেখেন, সম্ভবত অধ্যায়ে 7টা অংশ আছে, বল বা মার্বেল আছে, ছক্কা আছে, তাস আছে, ঠিক আছে, মুদ্রা আছে, ভিন্ন কিছু টপিক আছে। এগুলো অত ইম্পর্টেন্ট না। আপনি যদি বইয়ের চ্যাপ্টারে দেখেন, প্রথম 3টা টাইপ, ম্যাথ ককটেলের প্রথম 3টা টাইপ পড়বেন। সূত্রাবলীর প্রয়োগ, শুধু সূত্রাবলী, আর একটা হচ্ছে আপনার বল বা মার্বেল, এই 3টা টাইপ পড়বেন, বাকিগুলো পড়ার দরকার নেই। সম্ভবত থেকে শুধু 3টা টাইপ পড়বেন, প্রথম 3টা টাইপ। ম্যাথ ককটেলের প্রথম 3টা, বই দেখবেন 8টা টাইপ আছে, আপনি প্রথম 3টা টাইপ পড়বেন। দেখেন অর্ধেক কমাই দিছি। বিন্যাস সমাবেশ থেকে 2টা পাঠে পড়তে হবে, বিন্যাস এবং সমাবেশ 2 পাঠে পড়তে হবে। তবে এটা ধরে ধরে বলতে পারতাম। প্রথমত বলি, বিন্যাসের মধ্যে আপনি হচ্ছে সংখ্যাবাচক যে বিন্যাসটা আছে এই অধ্যায়টা পড়বেন, আর সমাবেশ থেকে গ্রুপ সমাবেশটা পড়বেন। একটু মার্ক করে নেন শব্দগুলো, এরপরে চেষ্টা করব যে আরো একটু ডিটেলস ভবিষ্যতে ক্লাস নেওয়া যায় কিনা। বীজগাণিতিক সরলীকরণ বাদ এই অধ্যায় পড়বেন না, বইয়ে আছে, এই অধ্যায় পড়বেন না। একঘাত দ্বিঘাত সমীকরণ থেকে শুধু বিগত প্রশ্ন পড়বেন, ঠিক আছে। 2 ও 3 চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। অর্থাৎ এই অধ্যায়টা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসমতা অধ্যায় আপনারা প্রিলিতে যা পড়ছেন এতেই হবে, শুধু একটু রিভিশন দিবেন, নতুন করে পড়ার কিছু নেই। কারণ প্রিলিতে অসমতা মোটামুটি সবাই পড়ে আসছে, এটা প্রিলি বেস্ট টপিক, আর এগুলো বাদ দিবেন আপাতত। তাহলে বীজগণিতের মধ্যে আমি একটু, হ্যাঁ আপনি পড়তে পারলে সব পড়বেন, একটু সাজেশনমূলক যদি বলেন এগুলো স্কিপ করবেন। একঘাত দ্বিঘাত অসমতা প্রিলি বেস্ট প্রস্তুতি দিবেন। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ পড়বেন। এটা শুধু বিগত প্রশ্ন পড়বেন, একঘাত দ্বিঘাত সমীকরণ, বীজগাণিতিক সরলীকরণ বাদ দিবেন। এটার প্রথম 3টা টাইপ পড়বেন। এটা একটু সিলেক্টিভ পড়তে হবে, বিন্যাস সমাবেশ সিলেক্টিভ পড়লে কমন পড়ে, খুব বেশি পড়তে হয় না। আর এইগুলো একদম তর্জমা সহ বিস্তারিত, কারণ এই 5টা অধ্যায় থেকেই অন এভারেজ ম্যাক্সিমাম সময় 15 থেকে 20 মার্ক চলে আসে। এই অধ্যায়গুলো থেকে 15 থেকে 20 মার্ক চলে আসে। এই জন্য এটা গেল ম্যাথমেটিক্সের পূর্ণাঙ্গ প্রস্তুতি। এই হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারটা তো বলেছে 01728983564। আর এই ক্লাসটা হইতেছে আশরাফুল ইসলাম পেজ থেকে, পেজের ইনবক্স নক করলে চলবে। এবার আমি বিজ্ঞানে যাই, ঠিক আছে। এবার একটু বিজ্ঞানে যাই। হ্যাঁ, বিজ্ঞান নিয়ে কথা বলে, আমি ম্যাথের কথা মোটামুটি বলা শেষ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, বা আপনাদের ম্যাথের আলোচনায় স্যাটিসফাইড কিনা। কতক্ষণ ক্লাস নিচ্ছি? ওরে আল্লাহ, 1 ঘন্টা তো আমি ম্যাথেই বলে ফেলছি। তাহলে আমি এক কাজ করি ভাই, এই আজকে যেহেতু বিজ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আজকে আমি বিজ্ঞান আলোচনা না করি, আপনার একটু কষ্ট করে, আপনাদের ভালোর জন্য বলতেছি। এখন যদি আমি দৌড় দেই মানে বলি, তাহলে কোন রকম দৌড়ের উপর ক্লাস হবে, ঠিক আছে। আপনারা বলেন, আপনাদের মতামত বলেন। এখনই আমি 5-10 মিনিটে বিজ্ঞান শেষ করব, নাকি বিজ্ঞান নিয়ে একটা কালকে পূর্ণাঙ্গ একটা সুন্দর গাইডেন্স ক্লাস দেব, কোনটা চান আপনারা বলেন। যদি হয় তাহলে কালকে 9টা বাজে শুধু বিজ্ঞানের ক্লাস দিব,
আজকে এটা ক্লোজ করে দেব, যাতে এত সময় কভার করতে পারি নাই, কারণ একটা বিষয়ে কথা বলতে গিয়ে অনেক সময় গেছে। নাকি কালকে আসবেন? আগামীকাল বিজ্ঞানের একটা ফুল গাইডলাইন ক্লাস হতে পারে। আপনারা মতামত দেন, 1 মিনিটের মধ্যে মতামত দেন, এরপর ভিত্তি করে আমি বাকি কাজটুকু করি। তাহলে বিজ্ঞানের স্লাইড ওপেন করব, তাহলে কালকেই কমেন্ট করেন প্লিজ। স্যার আপনার ওই নাম্বারে তো ফোর্স আছে, তো বলছি স্যার আপনি পিলি পাস করে নাই, তো বললাম অনেক ভালো হবে। পিলি কোয়ালিফাই করি নাই, ওকে চমৎকার ক্লাস, বাজারে সারা বই, ধন্যবাদ স্যার। দাড়িতে আপনাকে দাড়ি তো ভাই অনেক বছর হয়ে গেছে। প্রিলি রিটেন একসাথে প্রস্তুতি নেবেন কিভাবে, এটার জন্য আবার আলাদা একটা গাইডলাইন আছে। এখানে কথা ভাই অনেক বলতে হয়, হালকা পাতলা বললে হয় না। আচ্ছা, একজন বলছিল 20 মিনিটে, তো বেশিরভাগই চাইতেছে আগামীকাল, এই জন্য আগামীকালেই নেই। আপনারা অবশ্যই এই বইটা কালেক্ট করবেন। একটা কথা শুধু বললে দিই 1 মিনিটে, এই বই বের হওয়ার পরে 3টা রিটেন গেছে, এটা 4th এডিশন। ওই 3 রিটেনে অর্থাৎ 43, 44 আর 45, এই 3 রিটেন হচ্ছে বিজ্ঞান বেরিয়েছে। ম্যাথ বেরিয়েছে 41তম রিটেন থেকে। তাহলে বিজ্ঞান থেকে 43, 44, 45 এই 3, সরি বলেছে 44, 45, 46 3টা রিটেন। ম্যাথে 41 হলো, আর বিজ্ঞান হচ্ছে 3টা, 44, 45, 46। ওই 3 রিটেনে বাজারে যত বই আছে, ওই বই থেকে আমার এই বই থেকে 1 মার্ক হলেও বেশি কমন পড়ছে। এবার যত যে বই বলেন 1 মার্ক হলেও বেশি কমন আসছে। অন্য বই থেকে যদি 94 আসে, আমার বই থেকে 95 আসছে। অন্য বই থেকে যদি 96 আসে, আমার বই থেকে 97 আসছে। অন্য বই থেকে যদি 90 আসে, আমার বই থেকে 92 আসছে। কথা বুঝছেন? এবং এটা কেন সেরা বই, এটা যারা বুঝে তারা বুঝবেন। অতএব গাইডলাইন ক্লাস কালকে করেন বা না করেন, সায়েন্সের জন্য এই বইটা অবশ্যই কালেক্ট করবেন। আপনারা যে বইটা কিনছেন ওইটাও খারাপ বলবো না, কিন্তু আমার কাছে ওইটা সেটা ভালো। ঠিক আছে, ওকে ভাইয়া, আপনার গণিত বই আজকে শেষ করা আছে, আর শুধু বিজ্ঞানের কোর্সে ভর্তি হতে। হ্যাঁ বলছি তো, বিজ্ঞান হইলে শুধু 600 অফারে, এমনিতে 800। শুধু ম্যাথে যদি কেউ হন 800, এমনিতে 1000। আর দুটো কম্বাইন্ডলি ভর্তি হলে 1300। সিঙ্গেলও হতে পারবেন, কম্বাইন্ডে হতে পারবেন, কোনো কথা না যে আপনি সিঙ্গেল হতে পারবেন না, হতে পারবেন। ভাই ওরাকল বই থাকলে আমি বলবো যে আপনাকে একটা বই কিনতে হবে, হয় সায়েন্স হন অথবা সায়েন্স ককটেল। আমি শুধু বলবো না যে আমার বই এককভাবে, কিন্তু ওরাকল দিয়ে আপনি যদি শেষ করা থাকে, পুরাতন পাবলিক হন, তাহলে ওরাকল ভালো বই, ওরাকলকে আমি খারাপ বলবো না। কিন্তু নতুন ক্যান্ডিডেটের জন্য একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দেই। আগামীকাল ইনশাল্লাহ রাত 9টায় আমি পোস্ট করে দেব। আগামীকাল রাত 9টায় বিজ্ঞানের মোটামুটি আপনারা ওইখানেও 40-45 মিনিট মিনিমাম একটা সময় নিয়ে আসেন। আমি চ্যাপ্টার ধরে ধরে বা এই ছক দেখে তারপর বলে দিব কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ। তাহলে আজকে শেষ করে দিই। আল্লাহ হাফেজ। ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন। আর ম্যাথে একটু হইলেও আপনারা এখন দিক নির্দেশনা পাইছেন কিনা, বা প্রপার প্রস্তুতির একটা গাইডলাইন পাইছেন কিনা। আর যারা কোর্সের আওতায় চলে আসবেন তাদের তো আরো কথা হবে, আরো পরামর্শ হবে। ওভারঅল আপনারা আজকের ক্লাসটা পেয়ে স্যাটিসফাইড কিনা। এসুরেন্স বিজ্ঞানটা আমার দেখা হয় নাই, নো কমেন্টস, আমি বলতে পারবো না। ওরাকল দেখছি তো, পেজে মেসেজ দিয়েছি ভর্তির জন্য। ভাই এখন হচ্ছে আপনারা মেসেজ দেন, ভর্তি হতে চাইলে টাকা পাঠায়ও দিতে পারেন। আমি এখন ক্লাস শেষ করছি, আধা ঘন্টা খাবো, খাওয়ার পরে আপনাদের মেসেজগুলো রিপ্লাই দিব। ঠিক আছে, ওকে। তাহলে আল্লাহ হাফেজ। সবার প্রস্তুতি এখন থেকে শুরু হোক, ভালো হোক, সবাই একটা সুন্দর প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দেন সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।